ওয়েলকাম টু আনফিল্টার্ড বাই সৌভিক রাশিদা। কেমন আছো? খুব ভালো। আর এখন তোমার সঙ্গে অফ ক্যামেরায় আমার কথা হচ্ছিল যে তুমি অ্যাকচুয়ালি সবাইকে বলো যে তুমি কোন ডিপার্টমেন্টে কিভাবে কি কাজ করো, সেটা একটু সবাইকে বলো। আহ, আমি প্রথম কথা কোনো ডিপার্টমেন্টে নেই। হ্যাঁ। আমি বাই প্রফেশন লয়ার, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। হুম। আমি সাইবার ক্রাইমের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কাজকর্ম করি বহুদিন থেকে, এবং চেষ্টা করি যাতে সাধারণ মানুষকে সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়গুলোতে সচেতন করা যায়। কারণ এখানে একটাই জিনিস আমি বলবো, সেটা হচ্ছে সচেতনতাই হচ্ছে সুরক্ষার একমাত্র চাবিকাঠি। ফলে সচেতনতা ছাড়া তুমি কোনোভাবে কিন্তু সাইবার সুরক্ষাকে এনশিওর করতে পারবে না। তুমি যত রোবাস্ট সিস্টেম সিকিউরিটি দাও, যাই দাও না কেন, সচেতনতা ছাড়া কিন্তু হবে না। ফলে একটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, সেটা হচ্ছে সাধারণ মানুষকে, যারা এখন ইন্টারনেট ইউজার্স, যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদেরকে সচেতন করা, যাতে তারা বিভিন্নভাবে সাইবার ক্রাইমের আওতায় তারা না পড়েন। সেটা তোমার স্টার্টিংটা বলো, মানে সাইবার ক্রাইমই কেন, মানে সাইবার ব্যাপারটাই দেখো, কেন বেছে আমার নিলে? আমার ল পড়ার শুরু থেকে, মানে ল পড়ছি যখন, তখন থেকে 2000 সালে হচ্ছে সাইবার লটা, যেটা ভারতবর্ষের সাইবার ল, যেটার নাম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অফ 2000। এই আইনটা 2000 সালে তৈরি হয়। এই 2001 সালে আমার এই প্রথম সাইবার লটা পড়া। তারপর থেকে একটা বেশ লম্বা গ্যাপ, 2011 সাল থেকে আমি সাইবার ল পড়ানোর সুযোগ পাই বিআইটি মেসরাতে। তখন থেকে আবার সাইবারের চর্চাটা শুরু হয়, এবং তখন থেকে নিরবিচ্ছিন্নভাবে এই বিষয়টা চলছে। নিজের প্র্যাকটিস, সাইবার কেসেসের সংখ্যা তখন ক্রমশ বেড়ে গেছে। তখন প্র্যাকটিসের মধ্যে সাইবার ল এসছে, প্লাস বিভিন্ন জায়গায় পড়ানোর সুযোগ, সেই জিনিসগুলো চলতে আরম্ভ করে। তারপর ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সঙ্গে, বা বিভিন্ন সরকারি এজেন্সি, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুলস, এইসব জায়গাতে আস্তে আস্তে ট্রেনিং প্রোগ্রামসগুলো শুরু করা হয় আর কি। তো তখন থেকেই এই সাইবার লয়ের চর্চাটা শুরু হতে থাকে, এবং এটা তো একটা এন্ডলেস প্রসেস। এই পড়াতে পড়াতে ব্যাপারটা নিজের পড়া হচ্ছে, বাকিদের শেখানো হচ্ছে, যতটা সম্ভব তাদেরকে সেন্সিটাইজ করা হচ্ছে, সেখান থেকে যা লাভ হচ্ছে হচ্ছে আর কি। মানে এইভাবেই চলছে বিষয়টা। তো আমরা সাইবার কথাটা অনেকবার শুনি, সাইবার হ্যাঁ, অ্যাটাক সম্বন্ধে শুনি, অনেক কিছু শুনেছি, বাট বেসিক তোমাকে বলবো যে সাইবার কি, মানে সাইবারটাকে সাইবার কিভাবে? শব্দটার মানে হ্যাঁ, কি, এই শব্দটার শব্দটার মানেটা মানে কি? অনেকে বিষয়টা গুলিয়ে ফেলেন। হ্যাঁ। সাইবার মানেই যে ক্রাইম তা নয়। সাইবারটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট যার মধ্যে কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, এবং নেটওয়ার্ক আছে। হুম। এই তিনটে বিষয়কে এক জায়গায় করে যে জিনিসটা দাঁড়ায় তাকে বলে সাইবার। এবারে সেই সংক্রান্ত যদি আইন হয় তাকে আমরা বলবো সাইবার ল, সেই সংক্রান্ত যদি ক্রাইম হয় তাকে আমরা বলবো সাইবার ক্রাইম। ফলে সাইবার এনভায়রনমেন্টকে নিয়ে যে অপরাধ বা যে আইন বা যে সিচুয়েশন, সেটাকে আমরা সাইবার নাম দেব। আর সাইবার অ্যাটাকটা বলো এবার, সাইবার অ্যাটাক সাইবার কি? অ্যাটাক ইজ বেসিক্যালি খুব কানেক্টেড উইথ সাইবার ক্রাইমস। কারণ সাইবার মাধ্যমে, কারণ এখন যে ধরনের অ্যাটাকগুলো হচ্ছে সেগুলো সমস্তই হচ্ছে কনভেনশনাল ক্রাইম ইন সাইবার মাধ্যম। মানে একটা, ধরো আমি ছোটো এক্সাম্পল বলি, কেউ আমার ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিল, তাহলে সেটা হচ্ছে একটা প্রতারণা। এই প্রতারণাটা হচ্ছে সাইবার মাধ্যমে। মানে আমাকে ফোন করে বলা হচ্ছে যে আপনার কার্ড ব্লক হয়ে যাবে, আপনার নানান রকম কিছু প্রবলেম হতে পারে। তো এই সব ক্ষেত্রে তখন সাইবার মাধ্যমটাকে ব্যবহার করা হচ্ছে, যে মাধ্যম দিয়ে তারা আমাদের তথ্যগুলোকে কালেক্ট করে সেইটাকে ইউজ করছে আমাদের এগেনস্টে। মানে আমাদেরই ডেটা ইউজ করা হচ্ছে আমাদের এগেনস্টে, করে সেখান থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। ফলে সাইবার অ্যাট্যাক ইজ বেসিক্যালি, এটা এটা হচ্ছে পার্সোনাল অ্যাট্যাকের কথা বললাম। এবারে যদি একটা দেশ বা যদি একটা স্টেটের গল্প বলি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে সেখানে স্টেটের কিছু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে। সেই ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোর ওপরে বিদেশি হানা যেটাকে বলা হয়, সেটাও সাইবার মাধ্যমে হচ্ছে। কারণ এখন আফটার দ্য কামিং অফ ডিজিটাল গভর্নেন্স, বা যেটাকে আমরা ই গভর্নেন্স বলি, এই ই গভর্নেন্স পদ্ধতিটা আসার পরে সমস্ত বিষয়টাই কিন্তু এই সাইবার এনভায়রনমেন্ট ভিত্তিক। ফলে আমি যদি কোনোভাবে একটা দেশকে সাইবার অ্যাটাক করতে পারি,
তার একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে যদি আমি গণ্ডগোল পাকাতে পারি, তাহলে আমি সেই দেশের অর্থনীতি, তার রাজনীতি বা তার অন্যান্য বিষয় সেগুলোকে ইনফ্লুয়েন্স করতে পারবো, বা সেই দেশের মানুষের যে ভাবনা সেটাকে আমি ইনফ্লুয়েন্স করতে পারবো। এটা হচ্ছে বৃহত্তর ক্ষেত্রে যদি আমরা সাইবার অ্যাটাকটাকে একটা দেশের পার্সপেক্টিভে ভাবি, তাহলে সাইবার অ্যাটাকটা একটা পার্সনের এগেনস্টে হতে পারে, একটা দেশের এগেনস্টে হতে পারে, একটা প্রপার্টি বা ইনফ্রাস্ট্রাকচারের এগেনস্টে হতে পারে। এই তিনভাবেই কিন্তু বেসিক্যালি সাইবার অ্যাটাকটা হয়। আর আমরা যে ধরনের সাইবার অ্যাটাকগুলো দেখি আমাদের চারপাশে, সেগুলো অধিকাংশই হচ্ছে পার্সোনাল সাইবার অ্যাটাক। মানে কোনো একজন ব্যক্তি বিশেষ তার হয় কোনো তথ্য বা তার কোনো অর্থ বা তার সম্মান, বেসিক্যালি তুমি যদি সাইবার দুনিয়াটা দেখো বা সাইবার অ্যাটাক বা সাইবার ক্রাইমসগুলো যদি তুমি দেখো, তুমি দেখবে বেসিক্যালি এই তিনটে জিনিসেরই আমাদের ক্ষতি হয়। একটা হচ্ছে অর্থ, একটা তথ্য, আর একটা হচ্ছে সম্মান। এই তিনটে জিনিস বাদ দিয়ে কিন্তু সাইবারের অ্যাটাকে আর কিছু ক্ষতি হয় না। আর এই তিনটে জিনিসের যদি ক্ষতি হয় আর কিছু বাকি থাকে না। হ্যাঁ। ফলে বেসিক্যালি এই তিনটে জিনিসের ওপরেই কিন্তু আমাদের পুরো বিষয়টা নির্ভর করছে। মানে আমরা হয়তো আলোচনায় কিভাবে এই তিনটে জিনিস আসছে সেই জিনিসটা আলোচনা করব, যেটা আমাদের ইম্পর্টেন্ট হবে। কিন্তু বেসিক্যালি এই তিনটে জিনিসকে মাথায় রাখলেই কিন্তু আমরা সাইবার সচেতন হতে পারবো, যেটা আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা কিভাবে সাইবার সচেতন হব, কোন কোন জায়গায়। মানে আমি পথ দিয়ে যাচ্ছি, কোন জায়গাটায় গর্ত আছে এটা আমি দেখতে পেলে তবে আমার গর্তে পা পড়বে না। তার মানে কি, সেই গর্তটাকে যদি আমরা ভালনারেবিলিটি ভাবি, সাইবারের ক্ষেত্রেও কিন্তু তাই, যে আমাকে সাইবার ভালনারেবিলিটিটাকে আইডেন্টিফাই করতে হবে। যে আমার কাছে এরকম একটা কল এলো, এই কলটা সঠিক কল নয়, দ্যাট ইজ আ ভালনারেবল কল। বা এই এসএমএসটা এলো, এটাতে আমি এইভাবে রিপ্লাই করব না, বা তাতে আমি এই তথ্য দেব না। এই ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন যেদিন মানুষ করতে পারবেন, সেদিন সাইবার অ্যাটাক থেকে মানুষ সুরক্ষিত থাকবেন, তার আগে নয়। সাধারণত তোমার সাইবার অ্যাটাক সাধারণভাবে কত রকমের হতে পারে? দেখো, সাইবার অ্যাটাক যদি ওই ফার্স্ট ক্যাটেগরাইজেশনটাই যদি আমরা ব্রড ক্যাটেগরাইজেশন ধরি, তাহলে সেটা হচ্ছে অফেন্স এগেনস্ট আইদার আ পার্সন অর আ প্রপার্টি। এখানে প্রপার্টি মানে কিন্তু জমি বাড়ি নয়, এখানে প্রপার্টি বলতে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে বোঝায়। আর থার্ড আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে অফেন্স এগেনস্ট দ্য স্টেট। স্টেট বলতে দেশ। তাহলে এই তিনটে ইনফ্রাস্ট্রাকচারের ওপর কিন্তু আমার সাইবার ক্রাইমটা হতে পারে। এবারে তুমি যদি বলো পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল অ্যাটাকের ক্ষেত্রে আইদার আমার তথ্য যাবে, নইলে আমার তথ্যর মাধ্যমে অর্থ যাবে, আর নইলে তথ্য এবং অর্থ এই দুটো আমার সম্মানের সাথে কানেক্টেড। কারণ আমরা খুব কমনভাবে জানি যে আমাদের একটা খুব কমন সাইবার ক্রাইম হয় যেটাকে বলা হয় সেক্সটর্শন। এই সেক্সটর্শন ক্রাইমটা, এটাও কিন্তু আমার তথ্য থেকে ক্রাইমটা হচ্ছে এবং তার সাথে অর্থ জড়িত। কারণ যারা সাইবার ফ্রডস্টার, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার থেকে টাকা হাতানো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার তথ্য নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই। আমার তথ্যটাকে তারা নেবে কেন? কারণ হচ্ছে সেই তথ্যটাকে ব্যবহার করে আমার অর্থটা তারা নেবে। আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পাবে, আমার ইউপিআই এর আইডি এবং পিন পাবে, তবে তো তারা ইউপিআই ট্রানজ্যাকশন করে আমার অর্থটা নেবে। ফলে এই তথ্য ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু টেক আউট মানি ফ্রম মাই অ্যাকাউন্ট। এবং তারা একমাত্র ইন্টারেস্টেড ইন মানি। যত সাইবার ক্রিমিনালস রয়েছে, যত সাইবার ফ্রডস্টার্স, তারা শুধুমাত্র ইন্টারেস্টেড অন পয়সা। তারা তার বাইরে কিন্তু একটু কিছুতেও ইন্টারেস্টেড নয়। এবং তারা যদি কোনো কারণে আমাদের একটা সেন্সিটিভ ভিডিও তৈরি করলো, ইন ডিপ ফেক বা বিভিন্নভাবে একটা সেন্সিটিভ ভিডিও তৈরি করলো, আইদার সেটাকে একটা পর্ন সাইটে বিক্রি করে টাকা রোজগার করবে, অথবা সেটা দিয়ে আমাদের ব্ল্যাকমেল করে টাকা রোজগার করবে। ফলে আলটিমেটলি দ্য থিং টার্মিনেটস ইন্টু মানি। পয়সায় গিয়ে জায়গাটা শেষ হচ্ছে। ফলে মেন বিষয়টা হচ্ছে আমাদের তথ্য এবং অর্থ এই দুটোকে প্রোটেক্টেড রাখা। তথ্যটাকে প্রোটেক্টেড রাখা কেন? কারণ এই তথ্যটা ব্যবহার হয় ফর ডিফারেন্ট পারপাসেস, এবং এই তথ্যটাকে ব্যবহার করে অর্থ উপার্জন করছে তারা। এইভাবে আমরা ক্যাটেগরাইজেশনটা করতে পারি। আর এবারে ধরো সাধারণভাবে বিভিন্ন জায়গায় যেগুলো বলা হয় যে একটা নতুন ধরনের সাইবার ক্রাইম এলো, সেটা নতুন ধরনের সাইবার ক্রাইম নয়, সেটা হচ্ছে পুরনো ধরনেরই সাইবার ক্রাইম, একটা নতুন পদ্ধতি ব্যবহার করা হলো। বিষয়টা হচ্ছে
পদ্ধতিগত তফাৎ, এখন প্রতারণার পদ্ধতিগত ওটাই আমি তফাৎ। তোমাকে জিজ্ঞেস করছিলাম যে কি কি রকমের পদ্ধতি এখন সাইবার ক্রাইমে ইউজ হচ্ছে। এখন সবচেয়ে বেশি মানে আমরা যদি ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপরে কনসেন্ট্রেট করি, কারণ ফাইন্যান্সিয়াল ক্রাইমটাই সবচেয়ে বেশি পরিমাণ হয়, হুম, আমরা যদি ফাইন্যান্সিয়াল ক্রাইমে কনসেন্ট্রেট করি তাহলে একটাই জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে মানুষের কিছু না বেসিক সাইকোলজিস আছে। সেই বেসিক সাইকোলজিসগুলোর মধ্যে কীরকম, প্রথম হচ্ছে একটা গ্রিড ফ্যাক্টর কাজ করে, মানুষের মধ্যে লোভটা কাজ করে ভীষণভাবে। এই লোভগুলো আবার বিভিন্ন ধরনের হতে পারে। কারুর অর্থনৈতিক লোভ হতে পারে, কারুর হয়তো কোনো একটা জিনিস জানবার আগ্রহ হতে পারে, কোনো একটা হয়তো কারুর সম্পর্কের লোভ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় আমরা যে ধরনের অপরাধগুলো পাই সেখান থেকে অপরাধ হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে এই যে একটা মানুষের মধ্যে গ্রিড ফ্যাক্টর কাজ করছে, এই গ্রিড ফ্যাক্টরগুলোকে ব্যবহার করা হচ্ছে ইন সাইবার ক্রাইমস। এর মধ্যে ধরো খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে একটা মানুষ মনে করলো যে হঠাৎ করে আমার কাছে একটা অ্যাড এলো, সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাড এলো যে অমুক জায়গায় যদি আমরা শেয়ার ট্রেডিং করি তাহলে সেখান থেকে আমরা এত মুনাফা পেতে পারি, এরকম একটা কিছু অ্যাড এলো। বা এখন এআই এর যুগ, এখন বিভিন্ন সেলিব্রিটির ভয়েসকে ক্লোন করে সেই সেলিব্রিটির ভিডিও দেখিয়ে তার একটা হয়তো অন্য জায়গা থেকে ভিডিও নেওয়া হলো, লিপটাকে তার এমনভাবে করে দেওয়া হলো যে সে ওই বক্তব্যটাই বলছে যেটা ফ্রডস্টার বলে দিয়েছে, যে তুমি ওই জায়গায় ইনভেস্ট করো তাহলে তুমি এই রিটার্ন পাবে। এরমভাবে হয়তো দুজন সেলিব্রিটি বলছেন। এখানে আমি রিসেন্ট দেখেছি হ্যাঁ, একটা বেটিং অ্যাপস। অমিতাভ বচ্চনের হ্যাঁ। অমিতাভ বচ্চন বহু এরকম অমিতাভ বচ্চনের ছবি এবং ভিডিও ব্যবহার করে এটা করা হয়। অনেক সময় দেখা গেল মুকেশ আম্বানির ছবি বা ভিডিও ব্যবহার করে এটা করা হয়। সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স, সিনেমা পার্সোনাল এবং তার সঙ্গে হচ্ছে যারা মানে ধরা গেল যে যারা সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদেরকে ব্যবহার করে এই অ্যাডগুলোকে ইউজ করা হচ্ছে। তাতে কি হচ্ছে, ব্যাপারটাকে মানুষের মধ্যে একটা ট্রাস্ট ফ্যাক্টর তৈরি হচ্ছে। কারণ দেখো তুমি ইন্টারনেট দুনিয়াটা কিন্তু বেসড অন ট্রাস্ট, কমপ্লিটলি বেসড অন ট্রাস্ট। আগামীকাল যদি তোমার কাছে হঠাৎ করে একটা মেসেজ আসে ফ্রম গুগল যে ভাই তোমার যা ডেটা রয়েছে সেই ডেটা আমরা হারিয়ে ফেলেছি, তুমি কিছু করতে পারবে? না, কিছু তো কিছু করার করতে নেই। পারবে না, নাথিং। না। কিন্তু তুমি তা সত্ত্বেও সেই কোম্পানিটাকে 100% বিশ্বাস করে তার কাছে সমস্ত তথ্য রাখছো, ইনক্লুডিং ইয়োর সেন্সিটিভ পার্সোনাল ডেটা। সেগুলো কিন্তু তুমি ফটো ভিডিও গ্যালারিতে রেখে দিচ্ছ, সেগুলো রিট্রিভ করছো, কারণ তুমি জানো যে সেই কোম্পানিটা তোমার এই ডেটাগুলোকে নিয়ে নয়ছয় করবে না। এই ট্রাস্ট ফ্যাক্টরটা তোমার মধ্যে কাজ করছে। এবং সেই কোম্পানিটা, সেটা যে কোম্পানি হোক, তারা কিন্তু এতদিন সার্ভিস দিয়ে দিয়ে এই ট্রাস্টটা মানুষের মধ্যে তৈরি করেছে। ফলে বেসিক্যালি দ্য হোল এনভায়রনমেন্ট ইজ বেসড অন ট্রাস্ট। এই ট্রাস্ট ফ্যাক্টরটাকে গ্রো করা হয় বাই এই সোশ্যাল মিডিয়া অ্যাডসগুলো দিয়ে। যে একটা প্রোডাক্টের ব্যাপারে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা একজন বলিউডের সিনেমার মানুষ তিনি যদি একটা কথা বলেন, তার মানে সেটা ধ্রুব সত্য। এই ট্রাস্টটা তৈরি করা হয়। সেখানে মানুষ এবার ঢুকলেন ওই অ্যাপটা ব্যবহার করবার জন্য। এবার অ্যাপটা ব্যবহার করার জন্য যখন ঢুকলেন, সেখানেই গিয়ে দেখা গেল তারা প্রতারিত হচ্ছে। যে তাদেরকে প্রথমে 2000 টাকা ইনভেস্ট করতে বলা হলো, সেখানে তাকে 500 টাকা রিটার্ন দিল। মানুষের মধ্যে ফেথ ফ্যাক্টরটা বেড়ে গেল যে আচ্ছা আমি পাচ্ছি তাহলে টাকা। তখন সে আরও বেশি অঙ্কের টাকা, তখন আবার গ্রিড ফ্যাক্টরটাকে ট্রিগার করা হলো, তার মধ্যে তাকে আরও বেশি টাকা ইনভেস্ট করার জন্য সেখানে ইনডিউস করা হলো। এবং সেই ইন্ডাকশানটা কীভাবে হবে, তোমাকে যদি আমি বলি যে তুমি এত টাকা ইনভেস্ট করো, তুমি করবে না। কিন্তু তোমাকে যদি আমি আরও 5টা এক্সাম্পল দেখাই যে দেখো এরা এই করেছে এবং এই পেয়েছে, তাহলে কিন্তু সেটা দেখে তুমি করবে। এক্সাম্পলস দেখাতে হবে তোমাকে। আমি কিছু ফেক এক্সাম্পলস ক্রিয়েট করে নিলাম, ওই এক্সাম্পলগুলো দেখে তুমি টাকা দিতে আরম্ভ করলে আমাকে। যখন আমার কাছে বড় অঙ্কের একটা টাকা হলো, আমি আমার নাম্বারটা ব্লক করে দিলাম বা তোমাকে ব্লক করে দিলাম, বা আমার যে আইডিটা, যে টেলিগ্রাম আইডি বা যে আইডি দিয়ে আমি কাজ করছিলাম, আইডিটাকে ব্লক করে দিলাম।
তুমি তো আর ট্রেস করতে পারবে না আমাকে, হুম কারণ তুমি আমাকে পার্সোনালি চেনো না, তোমার সাথে আমার ইন্টারনেটে আলাপ। এবার অন দি আদার সাইড কে বসে আছে তুমি জানো না। হুম ফলে এই কারণে আমরা সবসময় বলি যে কাউকে কোনো তথ্য বা অর্থ দেওয়ার আগে 5 বার ভাবুন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যদি একটা কোনো কোম্পানির নাম করে বা কোনো একটা অ্যাপের নাম করে সেখানেও যদি আমি পয়সা নিই, আমি কিন্তু সেই অ্যাপের পেছনে কে লোক বসে আছে দেখতে পাচ্ছি না, বা আদৌ সেই অ্যাপটা সঠিক অ্যাপ কিনা এটা আমরা জানি না। সে আমাদের যা দেখাচ্ছে আমরা শুধু সেইটুকুতে বিশ্বাস করছি। এইভাবে ব্যাপারটা এগোচ্ছে। তার মানে এই ধরনের যে ক্রাইমগুলো, মানে অর্থনৈতিক প্রতারণা, সেটা কিন্তু এখন ম্যাক্সিমাম। এইভাবে শেয়ার ট্রেডিং অ্যাপসের ওপরে ক্রাইম প্রচুর পরিমাণে হচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তার সঙ্গে ব্ল্যাকমেলিং একটা খুব বড় প্রবলেম। এই ব্ল্যাকমেলিংটা বিভিন্নভাবে হয়। এবার এই পদ্ধতিগত যে তফাৎগুলো সেইগুলোতে আসছিলাম, যে পদ্ধতি বিভিন্ন রকমের হতে পারে। যে হয়তো দেখা গেল যে এবার আমরা আমাদের বাচ্চাদেরও ছবি টবি দিয়ে রাখি সোশ্যাল মিডিয়ায়, হুম তার প্রথম দিন স্কুলে যাওয়ার ছবি, এবং সেই ছবি দিচ্ছি কিভাবে না, তার স্কুলের ড্রেস দিয়ে তার আইডেন্টিটি কার্ডের সমেত ছবি দিচ্ছি। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার জন্য আমরা এখন অনেকটাই ওপেন, অনেকটা ওপেন। আর আমরা সমস্ত সোশ্যাল কিছু মিডিয়ার জন্য ইনফরমেশনই ওপেন মানে আপলোড করি। অনেকটা না, আমরা পুরোটাই ওপেন, হুম পুরোটাই। মানে আমাদের প্রাইভেসি বলে অ্যাজ সাচ কিছু নেই, প্রাইভেসি ইজ এ মিথ। হুম ফলে এই মুহূর্তে কিন্তু আমরা পুরোটাই ওপেন। এবারে যখন আমার কাছে আমি ওই ছবিটা দিলাম, তার মানে কি আমি আমার যে বাড়ির যে ছোট রয়েছে তাকে আমি এক্সপোজ করে দিলাম ইন্টারনেট। হুম এবারে দেখা গেল যে তার নামে একটা ফ্রড এলো। কিভাবে এলো না, আমি তাকে কিডন্যাপ করে নিয়েছি। কেউ হয়তো ফোন করে বললো আপনার বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে, তার জন্য আপনাকে এত টাকা এক্ষুনি দিতে হবে। এবারে সেটা তো বিশ্বাস করাতে হবে। হুম তখন আমি বাচ্চার গলাটা শোনালাম। এই গলা তারা পেলো কোথা থেকে? কারণ সেই বাচ্চার গাওয়া একটা গান বা বাচ্চার তৈরি করা একটা কবিতা বা তার রিসাইট করা একটা কবিতা, সেটা আমরাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছি। ফলে সেই বাচ্চার গলা পাওয়াটা এমন কিছু একটা ইম্পর্টেন্ট ইস্যু নয়। আমি সেখান থেকে রেকর্ডিং করে নিতে পারি এবং সেটা এখন এআইএ ফেলে দেবো। ফেলে দিয়ে আমি একটা ভিডিও ক্রিয়েট করে নিলাম, সেখানে সেই বাচ্চার ছবিটাও দেখা যাবে, মুভ করছে, একটা ঘরের মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকবে। ফলে আমি ট্রাস্ট করে নেবো সেটা। ট্রাস্ট করে সে আমাকে যদি টাকা চায় আমি তাকে টাকাও দিয়ে দেবো ভয় পেয়ে। তখন আমার যে ফ্যাক্টরটাকে কাজে লাগালো এরা, ফ্রডস্টাররা, সেটা হচ্ছে আমার ফিয়ার ফ্যাক্টর। তখন আমার ভয়টাকে কাজে লাগালো। তার মানে তুমি যদি মানে ক্ল্যারিফাই করো, তুমি যদি ব্যাপারটাকে অ্যানালিসিস করো প্রত্যেক কটা ক্রাইমকে, তুমি দেখবে মানুষেরই খুব ছোট ছোট যে সাইকোলজিগুলো, খুব ছোট ছোট যে মনস্তত্ত্বগুলো, সেগুলোকেই ব্যবহার করা হচ্ছে ইন সাইবার ক্রাইমস। তাকেই ব্যবহার করে সেখানেই অর্থ, তথ্য, সম্মান, এই যে তিনটে জিনিস বললাম, হুম এই তিনটে জিনিসের ক্ষতি হচ্ছে। এরকম আরও অনেক ধরনের ক্রাইম যেমন হয়। একটা আছে তোমার কিউআর স্ক্যাম। কিউআর স্ক্যাম। হুম কিউআর স্ক্যামের ক্ষেত্রে কি হয় যে এটা হচ্ছে সেন্স অফ আর্জেন্সিটাকে ইউজ করা হয়। মানে আমি একটা পেমেন্ট করব, সেটার জন্য আমাকে একটা কিউআর কোড পাঠিয়ে দেওয়া হলো। রিসেন্টলি আমি একটা ঘটনা শুনলাম, একজনের সাথে সে অপরাধ ঘটলো। সেটা হচ্ছে আমরা বিভিন্ন অ্যাপ আছে না যেখানে দুধের ডেলিভারি হয় বাড়িতে, হুম সেরকমই একটা অ্যাপ ক্রিয়েট করা হলো, তাকে ইমেলে পাঠানো হলো, হুম সেখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে। তাতে বলা হয়েছে 499 রুপিস যদি পার মান্থ পেমেন্ট করা হয় তাহলে বাড়িতে দুধ পৌঁছে যাবে। এবং সে ওই যখন কিউআর কোডটা স্ক্যান করলো, দেখা গেল ওই যে 499-এর জায়গায় তার 9,000 কত টাকার ডিডাকশন হলো। তার মানে বিহাইন্ড দ্যাট কিউআর কোড, ওই কিউআর কোডটা ছিল হচ্ছে 9,000 কত টাকার। আচ্ছা এবারে ওখানে লেখা আছে অফার সীমিত সময়ের জন্য। তার মানে ওই আর্জেন্সিটা তৈরি করে দেওয়া হলো। ওই আর্জেন্সিটা যখন তৈরি করা হলো, তখন আমি ওই কিউআর কোডের কী লেখা আসছে বা কিউআর কোড স্ক্যান করলে আমার কত অ্যামাউন্ট দেখাচ্ছে, সেটা 499ই দেখাচ্ছে কি না বা অন্য কোনো কিছু দেখাচ্ছে কি না, সেটা আমি আর দেখছি না। আমি কিউআর কোডটা স্ক্যান করে পিন দিয়ে দিচ্ছি, তখন আমার টাকা চলে যাচ্ছে। এটাকে এই কিউআর কোড সংক্রান্ত যে স্ক্যামসগুলো বা যে ক্রাইমসগুলো,
আমরা তো এগুলোকে ফিশিং ক্রাইমস বলি। এই ফিশিং ক্রাইমসের কিউআর কোড সংক্রান্ত যে ক্রাইমগুলো, তাকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে, তাকে বলে কুইশিং, QUISHING, কুইশিং। তাহলে ফিশিংটা যদি বাই কিউআর কোড হয় তখন ইট কামস অ্যাজ কুইশিং। আচ্ছা, আর রিসেন্ট একটা ঘটনা ঘটেছে আমারই পরিচিত একজনের সঙ্গে। ওকে ফোন করে বলা হয়, ফোন বা ভিডিও কল কিছু একটা হয়েছিল, সাধারণত ফোনই করেছিল হয়তো, যে দিল্লি থেকে বলছে কোনো একটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে তোমার নামে এরকম অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, তুমি যদি 2 লক্ষ টাকা বা 1 লক্ষ সামথিং তুমি যদি এটা যদি না পেড করো, তোমার নামে ওয়ারেন্ট বেরোবে আর তোমাকে অ্যারেস্ট করা হবে। তো সেটার জন্য সে তাড়াহুড়ো করে 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা সে পেমেন্ট করে। এটা কি ধরনের স্ক্যাম? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ধরনের, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। আচ্ছা। এই ডিজিটাল অ্যারেস্ট একটা অদ্ভুত ধরনের ক্রাইম। আমি একটা তথ্য সবাইকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে ভারতীয় লিগ্যাল সিস্টেমে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু এক্সিস্ট করে না। দিস ইজ নাম্বার ওয়ান। ডিজিটাল অ্যারেস্ট নাম করে যদি কারুর সাথে কেউ কোনো রকমভাবে কথা বলে, প্রথমেই বুঝে নিতে হবে দ্যাট ইজ আ ফ্রড। ডিজিটাল অ্যারেস্ট বলে আইন ব্যবস্থায়, ভারতীয় আইন ব্যবস্থায় এখনও অবধি কিছু নেই। ভবিষ্যতে হবে কিনা জানি না, তবে এখনও অবধি কিছু নেই ডিজিটাল অ্যারেস্ট বলে। এবার সেখানে তাকে যখন এই টোপটা দেয়া হচ্ছে বা এই ভয়টা দেখানো হচ্ছে, এটা তো হচ্ছে ফিয়ার ফ্যাক্টরটাকে ট্রিগার করা, যে আপনি একটা কিছু অপরাধ করেছেন, সেই অপরাধটার জন্য আপনাকে বাড়িতে ডিজিটাল অ্যারেস্ট করা হলো, আপনি এখান থেকে নড়বেন না। এবং সেখানে অনেকে এটা বলেন যে তারা তাদের ডিভাইসটাও বন্ধ করতে পারেন না। তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে বিফোর এই কল তারা করেন কি, যাকে অ্যাটাক করা হচ্ছে তার মোবাইলে একটা ম্যালওয়্যার পাঠিয়ে দেন। ম্যালওয়্যার ব্যাপারটা হচ্ছে, ম্যাল কথাটার মানে খারাপ, তাহলে একটা খারাপ সফটওয়্যার পাঠিয়ে দিলেন। এই সফটওয়্যারটার বিভিন্ন রকম কাজ থাকে। সেই সফটওয়্যারটা সিস্টেমের মধ্যে ঢুকে যত সিস্টেম ইনফরমেশন রয়েছে, ডিভাইসে যত ইনফরমেশন, সেটাকে তুলে নিয়ে চলে যায় একটা অন্য ডিভাইসে। এটা এক। 2 নম্বর হচ্ছে একটা কন্টিনিউয়াস স্পাইং থাকে সেখানে, যে আমি যদি এখনই একটা ছবি তুলি, সেই ছবিটা ইমিডিয়েটলি তাদের কাছে পৌঁছে যাবে। সো দিস ইজ এ স্পাইং। তাহলে এই ম্যালওয়্যারটা কীভাবে ঢুকছে? এই ম্যালওয়্যারটার জন্য অনেকেই হয়তো, আমি যে বলার পরে অনেকে বলবেন যে অনেকের কাছে দেখবেন একটা APK বলে কিছু ফাইল আসে হোয়াটসঅ্যাপে। হঠাৎ করে একটা অপরিচিত নাম্বার থেকে বিভিন্ন কনটেক্সট দিয়ে একটা APK ফাইল পাঠিয়ে দেওয়া হলো। সেটা CSCর পেমেন্ট সংক্রান্ত হতে পারে, সেটা গ্যাস কানেকশন সংক্রান্ত হতে পারে, অন্য কনটেক্সট, সেই সংক্রান্ত একটা APK ফাইল পাঠিয়ে দেওয়া হলো। এই APK ফাইলটা মানে হচ্ছে এটা অ্যাপ্লিকেশন ফাইল। এবং আমরা অদ্ভুতভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফাইল যেগুলো, এই অ্যাপ্লিকেশন ফাইলগুলো আমাদের সিস্টেমের মধ্যে আইদার আমরা নিজেরা ডাউনলোড করে নিচ্ছি, অথবা সেটা নিজে থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। তাহলে তুমি বলো নিজে থেকে ডাউনলোড আর ইনস্টল কীভাবে হচ্ছে? সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দেখবে একটা অপশন আছে যেটাকে বলে মিডিয়া অটো ডাউনলোড। অধিকাংশ মানুষের মিডিয়া অটো ডাউনলোড অপশন অন থাকে। তোমাকে কেউ একজন গুড মর্নিং মেসেজ পাঠালে তোমাকে ছবিটা ক্লিক করে ডাউনলোড করতে হয় না, তুমি ছবিটা এমনি দেখতে পাও। যদি তুমি ক্লিক করে ডাউনলোড করতে হয়, তার মানে বুঝবে তোমার মিডিয়া অটো ডাউনলোড বন্ধ আছে। এবং সেখানে 3টে অপশন, যে আইদার আমি মোবাইল ডেটা দিয়ে কি হবে, আমার ওয়াইফাইয়ে কি হবে, আর আমার রোমিংয়ে কী হবে, এই 3টে অপশান আছে। সেটিংসে ঢুকে স্টোরেজ অ্যান্ড ডেটা বলে একটা অপশান আছে, সেই অপশানে গেলে এই মিডিয়া অটো ডাউনলোডটা নিচের দিকে 3টে অপশান দেখতে পাওয়া যায়। প্রেফার্ড হচ্ছে এই 3টে অপশানে যতগুলো আছে সবকটাকে ডিসিলেক্ট করে নো মিডিয়া করে দিতে হবে। তাহলে কী হবে, আমার কাছে যদি একটা কোনো APK ফাইল আসেও, সেটা অটো ডাউনলোড হয়ে যাবে না। আমি যদি ভুল করে ডাউনলোড করলাম আলাদা প্রশ্ন, কিন্তু আমি জানলামই না আমার ডিভাইসে একটা ম্যালওয়্যার ঢুকে গেল, এই অপশানটা হবে না। হলো। তার সঙ্গে হচ্ছে পারমিশনস। সেটিংসে গিয়ে দেখতে হবে পারমিশন আমরা কাকে কাকে কতটা দিচ্ছি,
কোন অ্যাপকে কতটা পারমিশন দিচ্ছি। যদি আমরা পারমিশনগুলোকে একটু মডিউলেট করতে পারি তাহলে কিন্তু আমরা এই ধরনের ক্রাইমগুলো থেকে বাঁচতে পারবো। যেমন কাকে কতটা পারমিশন দিচ্ছি সেটা যদি মডিউলেট করা যায়, দেখে নিতে হবে পারমিশন ম্যানেজারে গিয়ে। এবারে এই প্রশ্নটা কেন বললাম, তার কারণ হচ্ছে ম্যালওয়্যারটা ডাউনলোড হয়ে গেল। ম্যালওয়্যার ডাউনলোড হওয়ার পরেই এই সমস্ত যে ডেটা, আমার ফোনের যত ডেটা, তার মধ্যে কী কী ডেটা যায়, তার মধ্যে আমার ফোন বুক যাচ্ছে। ফোন বুক মানে হচ্ছে আরও 100টা লোককে ফিশিং কল করবার জন্য তাদের কাছে রিসোর্স চলে গেল। হলো, আমার কাছে যদি 1000 নাম্বার থাকে ফোনে, তাহলে এই 1000টা নাম্বারের ডেটাবেস তাদের কাছে চলে গেল। এটা গেল এক। SMS বক্সের অ্যাক্সেস গেল। তাহলে তুমি বললে SMS-এ আমরা আর কটা করছি, আমরা তো আর SMS করি না এখন আর। কিন্তু SMS বক্সের অ্যাক্সেস যাওয়া মানে আমার OTPর অ্যাক্সেসটা চলে গেল। আমার যত ব্যাংকিং ট্রানজ্যাকশানে যত OTP আসবে মেসেজে, তার অ্যাক্সেসটা চলে গেল। তার সঙ্গে আমার ফটো, ভিডিও, গ্যালারি ইনফরমেশন, মিডিয়া ইনফরমেশন, সেগুলো তো গেলই, মানে ওটা তো অবভিয়াস গেলই। কিন্তু এইটা ভীষণ ভাইটাল যে আমার SMS বক্সের অ্যাক্সেসটা যাওয়া। SMS বক্সের অ্যাক্সেস যাওয়া ইজ ভেরি ডেঞ্জারাস। এটা গেল। যাওয়ার পরে এবার তখন তারা ইনফরমেশনটা পাচ্ছে কিভাবে? তারা ইনফরমেশনটা তো পেল, আমার ডিভাইস থেকে তারা পেল। পাওয়ার পরে দে আর প্রসেসিং দ্যাট ইনফরমেশন। সেই ইনফরমেশনটাকে প্রসেস করে সেখান থেকে এবার আমাকে টার্গেট ফিক্স করছে। এবারে আমরা যখন এই যে ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারটা বলছিলাম, তাহলে আমার যখন পুরো ডিভাইসের কন্ট্রোলটা তাদের কাছে চলে গেল, তারা সেখানে কিন্তু আমাকে, ওখানে দেখবেন একটা অপশান আছে যে তুমি অফ করতে পারবে না ফোন। তুমি যখনই ওই ওটা হচ্ছে যখন ওই ফোন লস্ট বলে যে অপশানটা থাকে না, সেখানে একটা অপশান আছে যে তুমি যদি ফোন অফ করতে যাও তাহলে তোমাকে পিন দিতে লাগবে। ফার্স্ট তারা যেটা করে দে চেঞ্জ দ্য পিন। এবার আমি যদি কোনো কারণে অফ করতে যাই তাহলে তো আমাকে পিন দিতে হবে। আমি যখনই আমার পুরনো পিন দেবো আমি অফ করতে পারবো না। ডিভাইস ইজ অলওয়েজ অন। ডিভাইস যখন অন থাকছে তখন তারা আমাকে ধমকাবে, চমকাবে, নানান রকম কিছু। এবং সে পড়ে আছে একটা পুলিশের পোশাক, আমি একজন সাধারণ মানুষ। প্রথমত ড্রেসটা দেখলেই সাধারণ মানুষের একটা ভয় ভক্তি কাজ করে। তাহলে ওই ফ্যাক্টরটাকে আমি ইউজ করলাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি পুরো সিস্টেমটার ওপরে একটা কন্ট্রোল নিয়ে নিলাম। আমি পিন চেঞ্জ করে দিলাম, আমি সেখান থেকে কাউকে সুইচ অফ করতে রেস্ট্রিক্ট করে দিলাম। যখনই এটা করে দিলাম সঙ্গে সঙ্গে সে কিন্তু আর করতে পারছে না। তখন তার মনে হচ্ছে যে আমি হেল্পলেস, আমি কিছু করতে পারছি না। এই হেল্পলেস কন্ডিশনটা তখন সুযোগ নেওয়া হলো। তখন তাকে বলা হলো, দেখো ভাই তুমি ডিজিটাল অ্যারেস্টে রয়েছো, তুমি এত টাকা দিলে তবে ব্যাপারটা সেটেল হবে, নাহলে হবে না। তাহলে তোমাকে পুলিশ এক্ষুনি যাচ্ছে 10 মিনিটে গিয়ে তোমায় অ্যারেস্ট করে নেবে। এবং তাকে নানানভাবে ভয় দেখানো হবে, নানান পদ্ধতিতে ভয় দেখানো হবে। এই ভয় দেখানোটা কিন্তু একটা সাইকোলজিক্যাল অ্যাফেয়ার। এবং এই ভয় দেখালে তবে কিন্তু মানুষ টাকাটা দেবে। আমাকে এমনি বললে আমি টাকা দেবো না, কিন্তু আমি ভয় পেলে টাকা দেবো। ফলে ওই সাইকোলজিটাকে ইউজ করা হচ্ছে, আর কিছু না, নাথিং এলস। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই ডিজিটাল অ্যারেস্টটা কাজ করে। কিন্তু মানুষকে একটাই জিনিস বোঝানোর বলার, সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতীয় সিস্টেমে কিছু নেই। কেউ যদি বলে ডিজিটাল অ্যারেস্টের গল্প, তাহলে সেটাকে বিশ্বাস করার কোনো দরকার নেই। এবং এপিকে ডাউনলোড যেন না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। এপিকে ডাউনলোড হলে কিন্তু আমার কন্ট্রোল চলে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেসব সফটওয়্যার ডাউনলোড করি মানে অ্যান্ড্রয়েড ফোনে, তো সেগুলো তো সব তো এপিকে ফাইলই হয়। আমরা চিনবো কি করে যে কোনটা ফ্রড কোনটা রাইট? এখানে একটাই জিনিস বলা, সেটা হচ্ছে আমরা সবসময় কি বলি, ট্রাস্টেড জায়গা থেকে ডাউনলোড করো অ্যাপ। আমাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ একজন অ্যাপ লিঙ্ক পাঠায়, আমি সেখান থেকে ডাউনলোড করব না। আমি ডাউনলোড করব কোথায়? যদি আমার অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করব। যদি আমার অ্যাপলের ফোন হয় তাহলে আমি আই স্টোর থেকে ডাউনলোড করব। দোজ আর ট্রাস্টেড অ্যান্ড ভেরিফাইড, যে তারা ক্রাইম করবে না।
কিন্তু আমাকে যদি কেউ একজন হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠালো, হুম আমি হয়তো মেলে একটা অ্যাপের লিঙ্ক পেলাম, একটা এপিকে পেলাম, সেটা আমি ডাউনলোড করব না। এবং ফোনে দেখবে আরেকটা অপশন আছে খুব সুন্দর, ডাউনলোড ফ্রম এক্সটার্নাল সোর্সেস, সেটাকে বন্ধ করা যায়। হুম আমরা ওটাকে বন্ধ করে রাখবো। অ্যালাউ আননোন সোর্সেস বলে একটা অ্যালাউ option থাকে। আননোন সোর্সেস বলে একটা অপশন আছে, সেটিংসে পাওয়া যায়। তো এই অ্যালাউ অ্যাপস ফ্রম আননোন সোর্সেস এটাকে বন্ধ করে রাখবো। তাহলে আমি যদি কোনো কারণে সেটাকে অ্যালাউও করে ফেলি, তাহলেও কিন্তু ফোনের সিস্টেম আমাকে রেস্ট্রিক্ট করে দেবে। বেসিক কতগুলো সিস্টেম যদি, বেসিক কতগুলো সিকিউরিটি ফিচার্স যদি আমরা জানি, তাহলে ইটস ভেরি ইজি যে আমরা আমাদের এই যে মোবাইল ফোন বা আমাদের যে ডিভাইসগুলোকে, এই ডিভাইসগুলোকে আমরা একটা শক্তপোক্ত দুর্গ বানিয়ে ফেলতে পারবো। কিন্তু আমরা সেটা করি না, এবং এই সিস্টেমগুলো আমরা ভাবিই না কখনো। একটা স্মার্টফোন ইউজ করছি, ব্যবহার করছি, দ্যাটস ইট। কিন্তু তারও যে একটা সিকিউরিটি ফিচার আছে, সেই সিকিউরিটি ফিচারগুলো না আমাদেরকে সেভাবে শেখানো হয়, না আমরা সেটাকে নিয়ে ভাবি কখনো। এটা হচ্ছে আমাদের বেসিক প্রবলেম। তো ডিভাইসকে সুরক্ষিত রাখার জন্য আমরা জানি যে অ্যান্টিভাইরাস আমরা বিভিন্নভাবে ইউজ করি। তো অ্যান্টিভাইরাস কি ততটা কাজ করে মানে প্রত্যেকটা ক্ষেত্রে? একদম একদম। এখানে আমি সবসময় একটা জিনিস বলবো যে মানে অনেকে ফ্রি অ্যাপ্লিকেশনস ইউজ করে, ফ্রি অ্যান্টিভাইরাসগুলো ইউজ করে। ইন্টারনেট দুনিয়া একটা খুব কমন বিষয় আছে, সেটা হচ্ছে ওয়েন ইউ আর ইউজিং সামথিং ফ্রি, দেন ইউ আর দ্য প্রোডাক্ট। যখন তুমি একটা ফ্রিতে কিছু জিনিস ব্যবহার করছো, তার মানে তুমি হচ্ছে, তোমাকে বিক্রি করা হচ্ছে। অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার, এটা সবসময় লাইসেন্সড ভার্সন ইউজ করা উচিত, ফ্রি ভার্সন নয়। তাহলে আমরা এখন ব্যবহার করব, আমরা সবসময় যে অ্যান্টিভাইরাসটা ডাউনলোড করলাম প্লে স্টোর থেকে, সেটার আমরা লাইসেন্সড ভার্সনটা পারচেস করে নেব। অথবা মোবাইল শপেও দেখা যায় যে বিভিন্ন অ্যান্টিভাইরাস প্যাকস বিক্রি হয়, আমরা সেইগুলোকে ইউজ করব আমাদের ডিভাইসের জন্য। আমরা কোনো ফ্রি ভার্সন বা ফ্রি সফটওয়্যার ইউজ করব না, মানে অ্যান্টিভাইরাসের জন্য বলছি, যে আমরা সেগুলো ফ্রি অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার ইউজ করব না। ইনফ্যাক্ট এখানে অনেক কটা অপশানস রয়েছে, যেমন আমি একটা অ্যান্টিভাইরাসের কথা বলতে পারি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সার্টিন, মানে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, দে প্রমোট আ সফটওয়্যার যেটাকে বলা হয় ই স্ক্যান মোবাইল সিকিউরিটি, উইচ ইজ ভেরি গুড। এই ই স্ক্যান মোবাইল সিকিউরিটিটাকে ব্যবহার করা যায় এবং সেটাকে পারচেজও করা যায়, সেটার প্রিমিয়াম ভার্সন নেওয়া যায়। আমরা সেটাকে রেজিস্টার করে নেব, খুব বেশি দামও নয়, আমরা সেটা রেজিস্টার করে নিয়ে ব্যবহার করব। তাতে কি হবে, আমার সিকিউরিটি ফিচার্সটা অনেক হাই থাকবে, আমার যে ভাইরাস ডেটাবেস, সেই ডেটাবেসটা আপডেটেড থাকবে কন্টিনিউয়াস, এবং তারা আমাকে একটা কন্টিনিউয়াস সাপোর্ট দেবে। যে আমার যদি ইন্টারনেট চলে ডিভাইসে, বা আমার যদি ব্রাউজার চলে, আমার ব্রাউজার সিকিউরিটিটাও তারা দেবে। ফলে এটা ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে এখন একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট বা একটা ইন্টারেস্টিং জিনিস আসছে, সেটা চলেও এসছে। যদি যারা কেউ প্রিমিয়াম ভার্সন অফ ট্রুকলার ইউজ করে, তারা দেখতে পাবে সেটা হচ্ছে ডেটা সেফটির জন্য ইন্স্যুরেন্স আছে। ডেটা সেফটি ইন্স্যুরেন্সকে আমরা ইউজ করতে পারি। বিভিন্ন কোম্পানি আছে যারা ডেটা সেফটি ইন্স্যুরেন্স দেয়, আমরা একটা প্রাইমারি ইন্স্যুরেন্স করিয়ে রাখতে পারি, যে আমাদের কোনো রকম ডেটা সেফটি ইন্স্যুরেন্সটা কি? যেরকম আমাদের লাইফ ইন্স্যুরেন্স হয়, যে আমাদের লাইফের তো একটা দাম আছে, তাহলে সেই দামটাকে একটা প্রাইসিং করা হলো, একটা প্রাইস ফিক্স করা হলো, সেই প্রাইসটা ফিক্স করে আমাদের একটা ইন্স্যুরেন্স দেওয়া হলো, যে আমরা তার বিনিময়ে প্রিমিয়াম দিচ্ছি, আমাকে একটা কভারেজ দিচ্ছি, এত টাকার কভারেজ। আমাদের হেলথ ইন্স্যুরেন্স আছে, সেরকমই আমাদের ডেটা ইন্স্যুরেন্স আছে। কারণ এখন কিন্তু তথ্যই হচ্ছে অর্থ, যত তথ্য সেটাই হচ্ছে অর্থের, যেটা বিগ ডেটা কনসেপ্ট, যে একটা বিশাল পরিমাণ ডেটা, দ্যাট ইজ দ্য সোর্স অফ দি এন্টায়ার ইকোনমি। তাহলে এই যে বিগ ডেটা কনসেপ্টটাই, বিগ ডেটা কনসেপ্ট শুড বি ইনশর্ট। তার জন্য কেউ না কেউ প্রিমিয়াম দেবে, যে ডেটা ওনার সে প্রিমিয়াম দেবে,
অ্যান্ড দ্য কোম্পানি উইল ফিক্স আ প্রাইস ফর ইট, তার কাভারেজ প্রাইস কিছু একটা ডিসাইড করবে যে এই প্রিমিয়ামের জন্য আমি এত টাকার কাভারেজ দেবো। যে আমার যদি একটা লস হয়, ডেটা লস হয়, তার জন্য যদি আমার একটা বিজনেস লস হলো, তাহলে সেটা আমি এই টাকা দিয়ে আমি কিছুটা রিপ্লেনিশ করতে পারি বা সেটাকে একটা কিছু ব্যবস্থা করতে পারি। তাহলে এরকম একটা ডেটা ইন্স্যুরেন্সের করে রাখা অ্যাজ আ পার্সোনাল ইউজার, তাহলে ডেটা ইন্স্যুরেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরকমভাবে আমরা প্রোটেকশন অফ ডেটাগুলোকে করতে পারি আর কি। কিন্তু ডেটা প্রোটেকশনের জন্য আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করব বা একটা জিনিস সবসময় বলি আর কি, সেটা হচ্ছে আমাদের ব্যবহারিক বিষয়, আমরা সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করছি, আমাদের নিজেদের পার্সোনাল ইনফরমেশনকে আমরা কিভাবে ব্যবহার করছি, এটাকে কিন্তু একটু মডিউলেট করাটা দরকার। এবং আমরা যত ডিলিজেন্টলি এটাকে মডিউলেট করতে পারবো, আমাদের ডেটা সেফটি তত ইন্টারেস্টিং হবে, তত আমরা সিকিওর থাকতে পারবো। আমরা যেখানে যাব গিয়ে যদি সেলফি তুলে আপলোড করে দিই, তাহলে প্রচুর তথ্য, মানে নট অনলি সেই ছবিটা, সেই ছবির সঙ্গে লাগোয়া অনেক তথ্য কিন্তু ডাইভার্সড হয়, মানে যেটাকে বলা হয় মেটা ডেটার কনসেপ্ট। মেটা ডেটা মানে হচ্ছে ডেটা অফ ডেটা, তথ্যের তথ্য, মানে তথ্যের তথ্য সমূহ। যে হয়তো বলা হলো এটা একটা মাইক্রোফোন, তাহলে এই এটা একটা মাইক্রোফোন, এটা একটা ডেটা, কিন্তু এটা একটা কর্ডওয়ালা মাইক্রোফোন, মাইক্রোফোনটার কালার ব্ল্যাক, এই মাইক্রোফোনটা একটা স্ট্যান্ডের সাথে লাগানো, এই মাইক্রোফোনের ফ্রিকোয়েন্সি এত থেকে এত অবধি ধরে, এই যে তথ্যগুলো বলছি এগুলো হচ্ছে মাইক্রোফোনটার মেটা ডেটা। আর ডেটাটা কোনটা? যে এটা একটা মাইক্রোফোন। তাহলে একটা ডেটার সঙ্গে যুক্ত যত ডেটা রয়েছে সেটাকে আমি যত ক্ল্যারিফাই করতে পারবো, তত সেটার ব্যাপারে আমার প্রিসাইজনেসটা বাড়বে। তাহলে এই মেটা ডেটাগুলোকে কিন্তু ব্যবহার করা হয় ফর ডিফারেন্ট পারপাসেস। সেটা ব্যবসার কাজেও ব্যবহার হয়, আবার ক্রাইমের কাজেও ব্যবহার হচ্ছে। যে তথ্য ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে সেটা ভালো ব্যবহার। যে আমার একটা বিজনেস আছে, আমি আমার ইউজারদের বা প্রসপেক্টিভ ইউজারদের ডেটা এবং মেটা ডেটা ব্যবহার করে তারা কি চায় এটা যদি বুঝে নিতে পারি, তাহলে আমি সেইভাবে আমার বিজনেস ডেভেলপমেন্ট করতে পারি। দ্যাট ইজ এ গুড কনসেপ্ট। সেটা ব্যবসার ডেভেলপমেন্টের জন্য ভালো, আমি তাদের ক্ষতি করছি না, কিন্তু আমার প্রোডাক্ট প্রমোশনটা হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে তাতে। কিন্তু আমি যদি এই ডেটা অ্যান্ড মেটা ডেটা নিয়ে কারুর ক্ষতি করার চেষ্টা করি, কারুর অর্থনৈতিক ক্ষতি, কারুর সামাজিক ক্ষতি, কারুর সাম্মানিক ক্ষতি করার চেষ্টা করি, তাহলে দ্যাট ইজ আ ক্রাইম। বা হয়তো দেশের ক্ষতি করার চেষ্টা করলাম, দেশের একটা পরিকাঠামোর ক্ষতি করার চেষ্টা করলাম, তাহলে দ্যাট বিকামস আ ক্রাইম। তাহলে তথ্যের ব্যবহার, মানে যেরকম ছুরির ব্যবহার আর কি, সেটা দিয়ে একটা আপেলও কাটা যায়, আবার মানুষও খুন করা যায়, সেরকমই তথ্যের ব্যবহারটাও তাই, যে আমরা সেটা দিয়ে ভালো কাজেও ব্যবহার করতে পারি, খারাপ কাজেও ব্যবহার করতে পারি। সো উই হ্যাভ টু ডিসাইড যে আমরা কোনটা ইউজ করব। এবং আননেসেসারি ডেটা দেওয়া ইন সোশ্যাল মিডিয়া, আমরা যত ডেটা দিতে থাকবো, এই যে ভ্লগিং যে কনসেপ্টটা যেটা চলছে আর কি, লিটারালি ভেরি ডেঞ্জারাস। মানে প্রাইভেসি বলে অ্যাকচুয়ালি কিছু নেই। বিশেষ করে ফ্যামিলি ব্লগ বা হ্যাঁ, কাপল ব্লগ যেগুলো, হ্যাঁ, প্রাইভেসি বলে অ্যাকচুয়ালি কিছু নেই, এবং ইটস লিটারালি ডেঞ্জারাস। যে তাদের কোনো পার্সোনাল তথ্যই কিন্তু পার্সোনাল থাকে না, এবং এর থেকে নানান রকমের ক্রাইমের সৃষ্টি হতে পারে। হয়তো সে দেখা গেলো যে এই ব্লগিং করে এক গাদা পয়সা রোজগার করলো, তারপর একটা ছোট্ট সাইবার ক্রাইম হলো, তার আইদার পুরো অ্যাকাউন্টটা ভোগে চলে গেল, অথবা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কটা পয়সা ছিল সেগুলো চলে গেল, তাতে লাভটা কী হলো? ফলে আমার কাছে কিন্তু এখন রোজগার করার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটুকু রোজগার করা টাকা সেটাকে সুরক্ষিত রাখা। দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মানে পয়সা ইনকাম করার থেকে। ফলে এই কনসেপ্টসগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছানোর দরকার, এটা ইম্পর্ট্যান্ট। সাইবার ওয়ার কি? সাইবার ওয়ারফেয়ার, হ্যাঁ, সাইবার ওয়ার একটা খুব বিশাল বড় টার্ম।
এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে, মানে এই পার্সোনাল তথ্য থেকে আরম্ভ করে দেশের তথ্য পর্যন্ত এই গোটা বিষয়টাই জড়িত আছে। কারণ একটা দেশ তো তৈরি হয় কিছু মানুষ দিয়ে, হুম একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, কিছু মানুষ, একটা ইকোনমি, এই তো দিয়ে তো দেশ তৈরি হয়। তো বেসিক্যালি আমি যদি মানুষগুলোর উপর একটা কন্ট্রোল আনতে পারি, দেন আই ক্যান কন্ট্রোল দ্য এন্টায়ার কান্ট্রি। তার সঙ্গে আমার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি তার মিলিটারি ইন্টেলিজেন্স বলো, তার অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর উপর যদি আমি কিছু একটা আঘাত আনতে পারি, দ্যাট বিকামস, তাহলে আমি অ্যাজ আ সেই কান্ট্রির ওপর একটা সুপার পাওয়ার হিসেবে ইয়ে করতে পারি আর কি। তাহলে বেসিক্যালি ওয়ারফেয়ার হচ্ছে এটাই, যে আমি একটা দেশকে ডিজিটাল পদ্ধতিতে কিভাবে হেনস্থা করতে পারি, দ্যাট ইজ বেসিক্যালি ডিজিটাল ওয়ারফেয়ার অ্যান্ড নাথিং এলস। আমি কার তথ্যের কন্ট্রোল কতটা নিতে পারবো, এটা বিভিন্ন দেশ একে অপর দেশের ওপরে চালিয়ে যাচ্ছে, এবং দিস ইজ এ ভেরি, মানে একটা ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য এটা খুব সুবিধের নয়। সবাই এটাকে ডিনাই করে, বাট ইটস এ ওপেন সিক্রেট। সবাই বলে না 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 আমরা এসব কিছু করি না, বাট এভরিবডি ইজ ডুইং। ফলে ডিজিটাল ওয়ারফেয়ার এখন আর নিউক্লিয়ার ওয়ারফেয়ার থেকে অনেক বেশি ডেঞ্জারাস। নিউক্লিয়ার ওয়ারফেয়ারে তো তোমার মানে ডাইরেক্ট ক্ষতি হবে, মানে জীবনের ক্ষতি হতে পারে। এখানে তো জীবনের ক্ষতি, আমি যদি কারো জীবনই নিয়ে নিলাম, তাহলে তার থেকে আমি, সোনার হাঁসের গল্পটা আমরা শুনেছিলাম, সোনার ডিম পাড়া হাঁস, তাহলে সোনার ডিম পাড়া হাঁসকে যদি আমি একবারে কেটে খেয়ে ফেলি, তাহলে সে কি আর ডিম পারবে? পারবে না। তাহলে আমাকে মানুষটাকে জ্যান্ত রাখতে হবে, জ্যান্ত রেখে তার থেকে আমি প্রতিদিন তথ্য নেব, প্রতিদিন অর্থ নেব, প্রতিদিন তার সম্মানহানি করব, তবেই তো আমার রোজগার হবে। মানুষটাকে মেরে ফেলে তো লাভ নেই আমার। ফলে কনসেপশন ইজ লাইক দিস, এখন আর কেউ মানুষ মারে না, এখন তথ্য নেয়, অর্থ নেয়। তো এই হচ্ছে বিষয়। এখন সাইবার ল কি কি আছে? ভয়ঙ্কর বড় প্রশ্ন, মানে 100 নম্বরের প্রশ্ন এটা। সাইবার ল বেসিক্যালি ইটস এ হিউজ সাবজেক্ট, এবং সাইবার লটা হচ্ছে মানে ভারতবর্ষের যে আইনটা, সেই আইনটাকে বলা হয় ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সালে। 2008-এ তার একটা খুব বিশাল মডিফিকেশনস হয়, তারপর থেকে আর কোনো চেঞ্জেস নেই। তারপরে সাইবার এই লয়ের আন্ডারে বেশ কিছু রুলস আসে, যে রুলগুলোর মধ্যে আমরা খুব রিসেন্ট দেখতে পাই ডিপিডিপি অ্যাক্ট বলে, যেটা ডিপিডি মানে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন যে অ্যাক্টটা, সেই অ্যাক্টটা আমরা পেয়েছি, তার বিলস এসছে, হয়তো রিসেন্টলি সেটা ইমপ্লিমেন্টেড হবে। এছাড়া আমরা সোশ্যাল মিডিয়ার বিষয়গুলোকে, সেগুলোকে মডিউলেট করবার জন্য আমাদের কিছু রুলস আছে, যেটা সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড, সেই ডিজিটাল মিডিয়া কীভাবে কাজ করবে, ইন্টারমিডিয়ারিজ বলে, সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারিজ, তারা কিভাবে কাজ করবে, সিগনিফিক্যান্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি কাদের বলে, এই সব বিষয়গুলো নিয়ে একটা চলে। আমরা রিসেন্ট দেখেছি টেলিগ্রাফ অ্যাক্টের নাম বদলেছে, সেটা নতুন আইন এসছে, এবং টেলিকমিউনিকেশন অ্যাক্ট যেটা, সেই আইনটা নতুন তৈরি হয়েছে, উইচ ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ দি সাইবার ল। ফলে সাইবার ল সাবজেক্টটা হচ্ছে একটা বিশাল বড় সমুদ্রের মতো, ইটস লাইক অ্যান ওশান। সেখানে নানান রকমের রুলস কাজ করে, মানে যেরকম আমরা আগে আমাদের, এখন তো আমাদের সেরকম খুব একটা নেই, সাইবার ক্যাফে একটা কনসেপ্ট ছিল, যে আগে আমাদের বাড়িতে কম্পিউটার ছিল না, আমরা সাইবার ক্যাফেতে গিয়ে আমিও ইউজ আমরা ইউজ করতাম। তো এই সাইবার ক্যাফে কনসেপ্টটার ক্ষেত্রে তখন সাইবার ক্যাফে রুল রয়েছে, যে সাইবার ক্যাফে কীরকম হবে, এমনকি তার ইন্টারনাল স্ট্রাকচার কেমন হবে, তারও রুল আছে। মানে এমনকি এই যে আমরা যারা ছবি তোলেন তারা ড্রোন ইউজ করেন, ড্রোনসের জন্য আলাদা রুল আছে। তো নানান রকম রুলস ফ্রেম করে কিন্তু এই গোটা সাইবার দুনিয়াটা তৈরি। তার মধ্যে খুব সিগনিফিক্যান্ট বিষয় যেগুলো বলার, সেগুলো হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট ক্রাইমস, যে ক্রাইমসগুলো আমাদের নর্মালি চারপাশে হচ্ছে,
সেই ক্রাইমগুলোকে কভার আপ করা আছে আন্ডার দি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সালে। সেখানে বেশ কিছু ল বলা রয়েছে যে আমরা যদি কারুর তথ্য নিই, আমরা যদি কাউকে একজনকে মানে তার তথ্য নিয়ে সেখানে একটা ফেক প্রোফাইল তৈরি করলাম, কিংবা হয়তো দেখা গেল যে সেই ফেক প্রোফাইলটা তৈরি করে কাউকে চিট করলাম, কিংবা হয়তো আমি কোনো পর্নোগ্রাফিক ভিডিও সেটাকে প্রমোট করলাম, সেটাকে শ্যুট করলাম, স্টোর করলাম, বা তাকে প্রোপাগেট করলাম, মানে সেটাকে ছড়ালাম, ফরওয়ার্ড করলাম, এই সমস্ত কিছুর জন্য আইন আছে আলাদা আলাদা, মানে আলাদা সেকশনস আছে। সাইবার টেরোরিজমের ওপর আলাদা সেকশন আছে, যে সাইবার টেরোরিজমকে মোকাবেলার জন্য। আমাদের বডিলি প্রাইভেসি মেনটেন্যান্সের জন্য সেকশন রয়েছে, যে কেউ যদি আমাদের প্রাইভেট পার্টের ছবি তোলে, সেটাকে প্রমোট করে, সেল করে, ফরওয়ার্ড করে, তার জন্য আইন আছে। তো এরকম নানান রকমের বেশ কিছু জিনিসপত্র রয়েছে। তার সাথে ডিজিটাল সিগনেচার ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, কারণ আমরা এখন আর ফিজিক্যাল সিগনেচার অতটা ব্যবহার করি না, আমরা এখন ডিজিটাল সিগনেচার ইউজ করি। এই ডিজিটাল সিগনেচারের কনসেপ্টটাও খুব অদ্ভুত টাইপের আর কি। এটা 2000 সালে যখন আইনটা তৈরি হলো তখন কনসেপ্টটা বলেছিল ডিজিটাল সিগনেচার। 2008-এর অ্যামেন্ডমেন্টে সেটাকে বললো ইলেকট্রনিক সিগনেচার। তাহলে বেসিক্যালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, যে ডিজিটাল সিগনেচার ইলেকট্রনিক সিগনেচার কাকে বলে? তো ডিজিটাল সিগনেচার হচ্ছে একটা খুব কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়ে একটা সেট অফ নাম্বার তৈরি করলাম, সেটাকেই একটা পদ্ধতির মাধ্যমে আমরা একটা ডকুমেন্টে অ্যাটাচ করছি। সেটা যখন কেউ ভেরিফাই করছে তখন সে আমার আইডেন্টিটি দেখতে পাচ্ছে, তার মানে ওটাই আমারই সিগনেচার। মানে একদম সহজ লেম্যান্স ল্যাঙ্গুয়েজে বললাম, এটা খুব টেকনিক্যাল বিষয়। কিন্তু তার সঙ্গে যদি আমরা ইলেকট্রনিক সিগনেচার ধরা গেল আমরা আধার অথেন্টিকেশন করছি বায়োমেট্রি দিয়ে, আমরা একটা কিছু ইউজ করছি, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনকে অথেন্টিকেট করছি ওটিপি দিয়ে, তাহলে তোমার মনে হয় না যে এগুলো এক একটা সিগনেচার? এগুলো তো এক একটা সই, যেটা দিয়ে আমরা সইয়ের কারণটা কি? যে অথেন্টিকেটিং মাইসেলফ, আমি একটা অথেন্টিকেটেড ডকুমেন্ট দিচ্ছি, সেটা সই করে দিচ্ছি। আমরা কথাই বলি না, এই যে কথাগুলো বললি এগুলো সই করে দে, তার মানে কি? ইট ইজ টু অথেন্টিকেট, যাতে পরবর্তীকালে আমি সেখান থেকে ফেরত আসতে না পারি। এটাকে বলা হয় নন রেপুডিয়েশন। লিগাল শব্দটা বা টেকনিক্যাল শব্দটা হচ্ছে নন রেপুডিয়েশন, মানে আমি পরে অস্বীকার করতে পারবো না, সই করে দিলাম। মানে আমরা যখন মোবাইলে একটা অ্যাপ্লিকেশন বা একটা অপশন বা একটা অ্যাপের ওপরে ক্লিক করি, সেটাও কিন্তু একটা সিগনেচার, তাই না? মানে আমি তাকে অথেন্টিকেট করছি, তুমি ভাই খোলো। আমি একটা পেমেন্টে যখন পিন দিচ্ছি, দ্যাট ইজ মাই সিগনেচার। পিন দিচ্ছি মানে আমি ওই পেমেন্ট অ্যাপকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি এ লোকটিকে বা এক্স লোকটিকে আমি যে 10 টাকা লিখেছি সেটা পাঠাও। তার মানে দ্যাট ইজ এন ইনস্ট্রাকশন টু দি অ্যাপ। তার মানে এই প্রতিটা অ্যাপ্লিকেশন বা প্রতিটা জিনিস, প্রতিটা ট্যাপ আমরা যে মোবাইলে করি, ইচ অ্যান্ড এভরি ট্যাপ ইজ এ সিগনেচার। এটা তো একটা সই। এবারে আপনি যারা শুনছেন তারা কি এটা করবেন? তাদেরকে যদি একটা ব্ল্যাঙ্ক কাগজ দিয়ে দেওয়া যায়, তারা সাইন করবেন? করবেন না। তারা যেমন যেখানে সেখানে সই করেন না, সেরকম তাদের কিন্তু এই সইটাও করা উচিত না যেখানে সেখানে। ভেবে চিন্তে সইটা করা উচিত। ফলে ইচ অ্যান্ড এভরি ট্যাপ অন দি মোবাইল, ইচ অ্যান্ড এভরি ক্লিক অন দি মাউস, প্রতিটা কিন্তু একটা সই। এটা মাথায় রাখতে হবে, তাহলে আমরা সচেতন থাকবো বিষয়টা থেকে। এবং সেখানে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা, যে আমাদের যেখানে অর্থ, তথ্য, সম্মান, এই তিনটে কেউ চাইবে, আমরা সেখানে সচেতন হব। কেউ আমাদেরকে টাকা দেওয়ার মানে টাকা পাওয়ার জন্য অনুরোধ করছে, বা কেউ আমাদের আমরা টাকা পাবো তার জন্য লোভ দেখাচ্ছে, লটারি ফ্রড। আপনি এত টাকা জিতেছেন, আপনি বাড়ি জিতেছেন, গাড়ি জিতেছেন, ফরেন ট্রিপ জিতেছেন, তার মানে কি আমাকে লোভ দেখানো হচ্ছে। আমার যে গ্রিড ফ্যাক্টর,
গ্রিড ফ্যাক্টরটাকে ট্রিগার করা হচ্ছে, তাই দিয়ে আমার অপরাধ হচ্ছে। ফলে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা এই 3টে ফ্যাক্টরকে মাথায় রেখে চলব, তাহলেই কিন্তু আমরা সাইবার ক্রাইম থেকে সুরক্ষিত। তো একটা ইন্টারেস্টিং কথা বলে যে সাইবার টেররিস্ট, এটা আমার তখন থেকে আমি আটকে আছি ওখানে, যে সাইবার টেররিস্ট এটা কি, মানে এটাকে টেরোরিজম কথাটা হচ্ছে মানে আমি একজন মানুষকে ইন্ডিভিজুয়ালি মারলাম, হুম তাহলে ইট বিকামস মার্ডার। আমি একটা ছোট কাজ করলাম যেটা দিয়ে অনেক মানুষ মরল, ইট বিকামস টেররিজম। মানে ওয়ান স্মল অ্যাকশন যেটা দিয়ে আমি একটা লার্জ ইম্প্যাক্ট তৈরি করতে পারি, সেটাকে বলে টেররিজম। আমি যদি এমন কিছু একটা কর্মকাণ্ড করলাম যেটাতে একটা ব্যাংকিং সিস্টেম এফেক্টেড হলো, দ্যাট বিকাম সাইবার টেররিজম। আমি যদি এমন কিছু একটা করলাম যেখানে হয়তো দেখা গেল আমার একটা শহরের সিগন্যালিং সিস্টেমকে আমি হ্যাম্পার করলাম, আমি গোটা সব সিগন্যালগুলোকে সবুজ করে দিলাম, কি পরিমাণ যানজট হয়ে যাবে আগামী 5 সেকেন্ডের মধ্যে, বুঝতে পারছো? হুম এবং সেটা ছাড়াতে আমার 5 দিন সময় লাগবে। হুম এই যে একটা বিশাল টপসিটারবি 5 সেকেন্ডের আমার একটা অ্যাক্টিভিটির জন্য একটা বিশাল যে একটা গন্ডগোল পেকে গেল, দিস ইজ সাইবার টেরোরিজম। আমি হয়তো একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, হয়তো একটা মিলিটারি সিস্টেম বা হয়তো একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, আমি সেটাকে অ্যাট্যাক করলাম, বা হয়তো কোনো একটার ক্ষেত্রে আমি কিছু একটা সিস্টেমকে অ্যাট্যাক করলাম, দ্যাট বিকাম সাইবার টেরোরিজম। তার মানে আমি একটা ছোট কাজ করলাম যে কাজ দিয়ে একটা বড় ইম্প্যাক্ট তৈরি হলো এবং সেটা দিয়ে একটা মানুষের মনে একটা ভয় তৈরি হলো। টেরার কথাটা তো টেরার থেকে টেরোরিজম, তার মানে এই ভয়টাকে আমি তৈরি করলাম, দ্যাট বিকাম সাইবার টেরোরিজম। এবং সেটা যদি সাইবার মাধ্যমে হয় সাইবার টেরোরিজম। এটাই হচ্ছে একদম কমন ম্যানস ডেফিনিশন আর কি। তারপর সাইবার টেরোরিজম ডেফিনিশন আছে ইয়েতে, আইটি অ্যাক্ট। তো ব্যাংকে কিভাবে সাইবার অ্যাটাক হয় আর এটার থেকে বাঁচার উপায় কি? ব্যাংকে সাইবার অ্যাটাক খুব কম, মানে ব্যাংকিং সিস্টেম ইজ ভেরি স্ট্রং। ব্যাংকের ব্যবহারকারীদের উপর সাইবার অ্যাটাক হয়, অ্যান্ড দ্যাট ইজ এন প্রাইভেট সাইবার অ্যাটাক, পার্সোনাল সাইবার অ্যাটাক। হুম এবারে সেটা তো আমার তথ্য নিয়ে আমার অ্যাকাউন্ট থেকে পয়সা চুরি করে নেওয়া, হুম সেটা তো আর ব্যাংকিং সিস্টেমের উপর আঘাত নয়, হুম সেটা তো ব্যাংক আমাকে যেটুকু সিস্টেম দিয়েছে তার উপরে আঘাত। ব্যাংকিং সিস্টেম ইজ প্রোটেক্টেড। কিন্তু ওটার জন্য কি ব্যাংক দায়ী থাকে না? একদমই না। তার কারণ হচ্ছে যে আমি তাদেরকে কোনো না কোনোভাবে অথেন্টিকেট করছি, আমি তাকে ওটিপি দিচ্ছি, সে যাতে ওটিপি পায় তার জন্য আমি ম্যালওয়্যার ডাউনলোড করে নিচ্ছি। তাতে আরবিআইয়ের একটা গাইডলাইন আছে। আরবিআই বলছেন যে কোনো মানুষ যদি তার কোনো অ্যাক্টিভিটি দিয়ে সাইবার ফ্রডস্টারকে আমরা যদি এড করি, মানে আমরা যদি সাহায্য করি টু কমিট দ্য ক্রাইম, তাহলে ব্যাংকিং সিস্টেম সেই মানুষকে তার ফাইন্যান্সিয়াল ক্ষতির জন্য যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ দেবে না, দিতে বাধ্য নয়। যে আমরা যদি সাহায্য করি কাউকে, কারণ ব্যাংকিং সিস্টেম বলে দিয়েছে ভাই কাউকে কোনো রকম সেন্সিটিভ পার্সোনাল ইনফরমেশন দেবে না। এবার আমি যদি কার্ড নাম্বার, পিন নাম্বার, আমার কবেকার এক্সপায়ারি ডেট, পেছন দিকের 3 ডিজিটের সিভিভি সব যদি বলে দিলাম, হুম তাই দিয়ে যদি আমার টাকা চলে গেল, সেটা তো আর ব্যাংকের প্রবলেম নয়। ব্যাংক প্রত্যেক কটা জায়গায় বলে দেয় ভাই এগুলো দেবে না, কিন্তু তার সত্ত্বেও আমরা দিই। দেওয়ার পরে যদি আমাদের টাকা যায়, তার জন্য কেন ব্যাংক দায়িত্ব নেবে? কখনোই নেবে না। অনেক ক্ষেত্রে তো ব্যাংকের অনেকে যুক্ত থাকে ফ্রডস্টারদের সঙ্গে, অনেক ক্ষেত্রে এটা দেখা তদন্ত গেছে। সাপেক্ষ। হুম এটা আমরা কখনোই একটা এরকম স্টেটমেন্ট বলতে পারি না হুম যে ব্যাংকের মানুষ, সমস্ত ব্যাংকের লোক ফ্রডস্টারদের সঙ্গে যুক্ত। দ্যাট উইল বি এ ব্যাড স্টেটমেন্ট। কিন্তু যদি কোনো মানুষ অন্যায় করে এবং তদন্তে ধরা পড়ে, তার সাজা হবে, হুম সমস্যা নেই। বাট এই স্টেটমেন্টটা আমরা বলতে পারি না। অ্যাকচুয়ালি এটা আমি দেখেছিলাম একটা কোনো পুলিশ অফিসারকেই হিন্দিতে কোনো মধ্যপ্রদেশের কাউকে হয়তো সেই ভিডিওটা করেছিল, যে যখন তাকে বলা হচ্ছে যে আমি একজন অফিসার হিন্দিতে, তখন বললো যে আপনি আমার কিছুই করতে পারবেন না, আমাদের সঙ্গে এসব অনেকে যুক্ত থাকে, অনেকে আছে, আপনার এগুলো মানে ভাবনা চিন্তারও বাইরে। আমার সেখান থেকে তখন মনে হয়েছিল যে হ্যাঁ কোনোভাবে হয়তো
এভাবে এরকম কিছু হতে পারে। হতে পারে। এখন সেটা তো আমরা তো মিথ্যে কথা বলতে পারি, হ্যাঁ, সেটা হতেই পারে। হতেই পারে। মানে আমি সেই পয়েন্ট অফ টাইমে করেছি, মানে এগুলো সবই তদন্ত সাপেক্ষ, এগুলো তো আর সেভাবে বলা যায় না। কিন্তু কমন সিস্টেম ইজ লাইক দিস। এবারে যদি আমার সিস্টেমের মধ্যে কেউ একজন অপরাধী থাকে, সে অপরাধী, সে তাহলে অপরাধটা করছে, যদি তদন্তে ধরা পড়ে তার সাজা হবে, অ্যাজ পার ল তার সাজা হবে। তো পর্ন সাইটে কি কোনোভাবে সাইবার অ্যাটাক হতে পারে? হ্যাঁ, এবং ম্যাক্সিমাম বহু পর্ন সাইটের ক্ষেত্রেই দেখা যায় যে সেখানে ম্যালওয়্যার ইনফেকশন ম্যাক্সিমাম পরিমাণে হয়, যে কারণে অ্যান্টিভাইরাস একটা থাকা ভীষণ জরুরি, যে যদি কোনো রকম ম্যালওয়্যার ইনফেকশন হওয়ার সম্ভাবনা হলো তাহলে সেক্ষেত্রে যেন ইমিডিয়েট সেটার ডিটেকশন হয় বাই দি ম্যালওয়্যার, বাই দি অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার, সেটা দিয়ে যেন ডিটেকশন হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইট ইজ বেসিক্যালি আ কালচার। ভিউইং পর্ন, এটা নিয়ে প্রচুর থিওরিজ আছে, এটার ভালো দিক খারাপ দিক অমুক তমুক হাজার রকমের থিওরি আছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ব্যান্ড সেভারাল সাইটস। তা বলে কি কালচারটা বন্ধ হয়েছে? তা নয়, বন্ধ হবেও না আর কি, সেটা কোনো দিন হবেও না। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেশ কিছু জায়গা, যে জায়গাগুলো খুব ভালনারেবল জায়গা ছিল, সেই জায়গাগুলোকে তো বন্ধ করা গেছে। তারপরে যদি আমার কোনো জায়গায় ক্রাইম হলো বা সেখান থেকে যদি একটা অ্যাফেকশন এলো, সেটা আমার ইউসেজের কারণে হলো। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে কেন গুরুত্ব দেওয়া উচিত? যে কোনো একটা সফটওয়্যারের ক্ষেত্রেই তার কিন্তু পিছনে একটা ল্যাঙ্গুয়েজ কাজ করে। আর প্রত্যেক কটা সফটওয়্যারের ক্ষেত্রে মানে এরকম নয় যে একদম ফ্ললেস কোনো সফটওয়্যার হয়। সব সফটওয়্যারেরই কিছু না কিছু একটা সমস্যা থাকে, যেগুলোকে আমরা বাগস বা এই ধরনের কিছু বলি। ফলে সফটওয়্যার আপডেট হলে যেটা হয় সেটা হচ্ছে যখন যখন যে বিষয়গুলো ধরা পড়ছে যে এই সফটওয়্যারে এই জায়গায় প্রবলেম আছে, তখন সফটওয়্যার ডেভেলপাররা কী করে, সেই জায়গাটাকে ফিক্স করে, ফিক্স করে তার একটা আপডেটেড ভার্সন সেটাকে ফ্লোট করে। তাহলে আমি যদি ওল্ড ভার্সনে থাকি, তার মানে আমার ওই যে সমস্যাটা, সেই সমস্যাটা রয়ে গেল। এবার ওই সমস্যাটা কখন ধরা পড়েছে? যখন সেই সমস্যা নিয়ে কোনো একজন হ্যাকার বলো বা কেউ একজন বলো, সে ওই জায়গাটাকে মার্ক করেছে। তার মানে মার্কেটে ওই সফটওয়্যারের ওই যে গলতির জায়গাটা, সেটা কিন্তু এক্সপোজড। এবার আমি যদি পুরোনো ভার্সনটাই রাখি, আমার সেই জায়গা দিয়ে অ্যাটাক হতে পারে। তাহলে আমি যদি সফটওয়্যার আপডেট করে নিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার বাগটা ফিক্সড হয়ে গেল। আমার সেখানে যা রকমের মানে ফাইন টিউনিং অফ দি সফটওয়্যার যেটাকে বলে, সেটা যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমার সফটওয়্যারটা আপডেটেড হলো। মানে আমার যে জায়গায় সমস্যাগুলো ডিটেক্টেড হয়েছিল, সেই সমস্যাগুলোকে ফিক্স করা হয়ে গেছে। ফলে আমার যেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে, মানে আমি যখন ওই সফটওয়্যারটা ব্যবহার করব, তখন আমার সেখানে কোনো রকম প্রবলেম না থাকে। সেই জন্য সফটওয়্যার আপডেট, সিস্টেম আপডেটের যে আপডেটসগুলো আসে, ফোনের সিস্টেম আপডেট আসে, সবসময় সেটাকে আপডেটেড রাখা উচিত। মানে অল সফটওয়্যার শুড বি প্রপারলি আপডেটেড, সিস্টেম শুড বি প্রপারলি আপডেটেড। এটা একদম ম্যান্ডেটরি, রাখতেই হবে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখন মানুষের প্রচুর ঝোঁক, আর এটা নিয়ে অনেক ফ্রডও হচ্ছে, এটা তুমি একটু অ্যাড্রেস করো। ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোগ্রাফি ব্যাপারটা আগে একটুখানি ছোট করে বোঝার দরকার, যে ক্রিপ্টো কাকে বলে। ক্রিপ্টো ব্যাপারটা হচ্ছে যে আমি হয়তো একটা ছোট এক্সাম্পল দিই, আমি হয়তো ABC এই 3টে তথ্য তোমার কাছে পাঠাবো। পাঠানোর জন্য আমি কি করলাম, যে আমি ABCটাকে একটা ফর্মুলার মাধ্যমে কনভার্ট করলাম ইন্টু 1 2 3, দিয়ে ধরা গেল এই দুটো মাইক্রোফোন। তাহলে এটা হচ্ছে একটা সোর্স, ওটা হচ্ছে তোমার রিসেপশন। তাহলে আমি এখানে ABCকে কনভার্ট করলাম 1 2 3-তে, দিয়ে মাঝখানে একটা তার আছে, সেই তার দিয়ে আমি চালালাম। যখন তার দিয়ে যাবে, তখন ওটা যাবে 1 2 3 ফরম্যাটে। তোমার কাছে গিয়ে যখন পৌঁছলো, তখন ওটা 1 2 3 থেকে আবার ABCতে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমার থেকে যখন ABC থেকে 1 2 3 কনভার্ট হলো, এটাকে আমরা বলি এনক্রিপশন। আবার তোমার কাছে যখন 1 2 3 থেকে ABCতে কনভার্ট হলো, সেটাকে আমরা বলি ডিক্রিপশন। আচ্ছা,
তাহলে এবিসি তোমায় পাঠানোর ছিল, তুমি এবিসি পেয়েছো। মাঝখানে আমরা ব্যাপারটাকে পরিবর্তন করে পাঠিয়েছি যাতে কেউ যদি মাঝখানে ঢুকে পড়ে সে কিন্তু এবিসি দেখতে পাবে না, সে 1 2 3 দেখতে পাবে। হলো, এটা ফর সিস্টেম সিকিউরিটি ব্যবহার করা হয়। এই পদ্ধতিটাকেই যখন ফাইন্যান্সিয়াল সেগমেন্টে ব্যবহার করা হলো বা এই ধরনের পদ্ধতিকে যখন ইউজ করা হলো, সেটাকে ক্রিপ্টোগ্রাফিক প্রসেসে আমরা ট্রানজ্যাকশনগুলো করতে পারছি। এবং এই ক্রিপ্টো ট্রানজ্যাকশনস যেগুলো, তার জন্য বিভিন্ন কোম্পানি তৈরি হলো, যে কোম্পানিগুলো এই ক্রিপ্টোগ্রাফিক যে কারেন্সি, একটা কারেন্সি তৈরি হলো। সেই কারেন্সিটা কিন্তু নর্মাল যেটা আমাদের দেশীয় কারেন্সি রুপি সেটা নয়, সেটাকে আমরা কয়েন্স বলি। এবং বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম নাম দিয়ে সেই কয়েনগুলোকে ব্যবহার করে। সেই কয়েনের একটা মার্কেট ভ্যালু আছে, যেরকমভাবে একটা ইকোনমি চলে ঠিক সেই ইকোনমিক প্রসেসেই কিন্তু এই কয়েনের ব্যবহারগুলোকে ইউজ করা হয়। ভারতীয় লিগ্যাল সিস্টেমে যেটা হলো সেটা হচ্ছে প্রথমে ক্রিপ্টো কারেন্সিকে আরবিআই অ্যাকনলেজ করলো না, অ্যাজ বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ক্রিপ্টো কারেন্সি নর্মাল যে কারেন্সি সিস্টেম, এই নর্মাল কারেন্সি সিস্টেমের বাইরে একটা পদ্ধতি, একটা প্যারালাল পদ্ধতি, প্যারালাল ইকোনমি, যে কারণে আরবিআই এটাকে রেকগনাইজ করলো না। না করার পরে তারপরে তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা টামলা হলো। সুপ্রিম কোর্ট বললো না, ক্রিপ্টোকারেন্সি করতে হবে আর কি, মানে দ্যাট ইজ লিগাল, সে ব্যাপারটা করা যেতে পারে। কিন্তু আরবিআই তাতেও একটা জিনিস বললো যে ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি ইজ লিগাল, কোনো অসুবিধা নেই, যে কেউ পারো করো ভাই, কোনো সমস্যা নেই, বাট অ্যাট ইউর ওন রিস্ক। তুমি যদি বাইরের দেশে কোনো ক্রিপ্টোকারেন্সি পারচেস করো, সেখানে যদি কোনো ফ্রড হয়, সেটা কিন্তু ভারতীয় যে সেন্ট্রাল ব্যাংক মানে রিজার্ভ ব্যাংক যেটা, তারা কিন্তু দায়িত্ব নেবে না তোমার ফাইন্যান্সিয়াল লসের। কারণ আমরা জানি ব্যাংকে যদি আমরা টাকা রাখি, সেখানে যদি লস হয়, যদি ব্যাংক উঠে গেল, লস হলো, তাহলে সেখানে আরবিআই দায়িত্ব নেবে আমাদের পয়সাটা ফেরত করবার। এখানে আরবিআই বললে আমরা দায়িত্ব নেব না। দ্বিতীয় আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এই যে ক্রিপ্টো কারেন্সিগুলোকে ব্যবহার করা হয়, এক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফ্রডস, যেহেতু একটা আনরেগুলেটেড জায়গা, ফলে কি হচ্ছে, এবং সেখানে ট্রানজ্যাকশন গোপন থাকছে, সেখানে তাদের আইডেন্টিটি গোপন থাকছে, সেখানে পুরো বিষয়টাকে একটা ডিসেন্ট্রালাইজড, মানে এটাকে ডিসেন্ট্রালাইজড কারেন্সি বলে, যেখানে কোনো সেন্ট্রাল ব্যাংকের অস্তিত্ব নেই। ফলে এরকম একটা কারেন্সির ক্ষেত্রে ফ্রড করাটা খুব ইজি। এবং সেই ক্ষেত্রে দেখা গেল কি, যে নানান ফ্রডস্টাররা তারাই ক্রিপ্টো কারেন্সি নিয়ে নানান রকমের ফ্রড করা শুরু করলো। এমনকি এখনকার ফাইন্যান্সিয়াল ফ্রডগুলোতে এটাও দেখা যাচ্ছে যে যারা এই ফ্রডস্টাররা টাকাগুলো বিভিন্ন মানুষের থেকে চোট করছেন, তারা ক্রিপ্টো কারেন্সি পারচেস করে দ্যাট ইজ ট্রান্সফর্মিং ইন্টু ডিফারেন্ট কান্ট্রিজ, মানে সেগুলোকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে, যে সেই দেশে চলে গেল ক্রিপ্টো কারেন্সি, আমাদের দেশে ধরা পড়লো না, রিকভারি করাটা প্রবলেম হয়ে যাবে। ফলে এক্ষেত্রে এই ক্রিপ্টো সংক্রান্ত বিষয়ে ভারতবর্ষে কিন্তু একটা স্পেসিফিক ল থাকা খুব দরকার, যেটা এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেমে নেই। আচ্ছা, এবারে আরেকটা জিনিস, আমরা ক্রিপ্টো পদ্ধতিতেই কিন্তু ইন্ডিয়ান রুপি তৈরি করা হলো, যেটা রিজার্ভ ব্যাংকের আন্ডারে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালেট হিসেবে আমাদের ওই ই রুপিগুলোকে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ব্যাংক ফ্লোট করলো, এবং সেখানে আমরা ওয়ালেটে রিচার্জ করে সেই ওয়ালেট থেকে আমরা বিভিন্ন ওই কারেন্সির মাধ্যমে কিন্তু আমরা করতে পারি, সেটা রিজার্ভ ব্যাংকের সিস্টেমের মধ্যে, দ্যাট ইজ ওকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং সেটা ভারতীয় যে মানে ফাইন্যান্সিয়াল পদ্ধতি, সেই ফাইন্যান্সিয়াল পদ্ধতিকে মেনে। কিন্তু একটা ফরেন ক্রিপ্টোর ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ফরেন কোম্পানিজ যারা ক্রিপ্টো ডিল করে, ক্রিপ্টো বেসিক্যালি একটা গ্লোবাল কারেন্সি, তো তাদের ক্ষেত্রে সমস্যাটা কি হয়, তারা আমাদের হাতের বাইরে, এবং দ্যাট ইজ নট রেগুলেটেড বাই দি ইন্ডিয়ান ল। ফলে যারা ক্রিপ্টো নিয়ে ডিল করছেন, আমি কাউকে করছি না, মানে কাউকে আমি মানে ডিসকারেজ করছি না, কিন্তু এটাও বলছি না যে ইট ইজ অ্যাবসলিউটলি সেফ। মানে এটা কিন্তু অদ্ভুতভাবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সেখানে 1 টাকাও দিই,
মানে 1 টাকাও যদি ইনভেস্ট করি, পয়সা যদি চুরি গেল বা পয়সা যদি চোট গেল, তাহলে কিন্তু আমরা ভারতীয় পদ্ধতিতে কোনো সুরাহা সেভাবে পাবো না। কমপ্লেন করতে পারি, এ করতে পারি, সে করতে পারি, এগুলো করতে পারি, কিন্তু আমরা যে সেখানে খুব একটা বিরাট হেল্প পাবো ফ্রম দি ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক, সেটা কিন্তু নয়। যে ক্রিপ্টোতে আমরা সেই হেল্পটা পাবো না। সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এখন বাচ্চারা প্রচুর পরিমাণে মোবাইল ইউজ করে, প্রচুর পরিমাণে ইন্টারনেট ইউজ করে। আমি আমার নিজের চোখেই দেখা বহু বাচ্চাকে রিলস স্ক্রোল করতে। তো বাচ্চাদেরকে ইন্টারনেট থেকে কিভাবে সুরক্ষিত রাখা যায় বা বিভিন্ন সাইবার ক্রাইম থেকে কিভাবে সুরক্ষিত রাখা যায়? এটার না 2-3টে পদ্ধতি আছে, মানে 2-3টে মেথডস আছে যেভাবে করা যেতে পারে। প্রথমত হচ্ছে যে পেরেন্টাল কন্ট্রোল। পেরেন্টাল কন্ট্রোল বিভিন্ন মোবাইলে সেটিংসেই থাকে, যে বাচ্চা যে ফোনটা ইউজ করছে সেই ফোনটার ওপরে আমাদের একটা কন্ট্রোল তৈরি করা, সেটা একটা সফটওয়্যারের মাধ্যমে। গুগলের এরকম বিভিন্ন সফটওয়্যার আছে, অনেকেরই রয়েছে। সেই পেরেন্টাল কন্ট্রোল সফটওয়্যারগুলোকে ব্যবহার করা। তো সেগুলো ব্যবহার করলে কী হলো, সে কী কী জায়গায় ভিজিট করছে, কী করছে না করছে, বা সেখানে যদি আমি মনে করি যে আমি পার্টিকুলার 2-3টে কোনো সাইট যেগুলো আমি রেস্ট্রিক্ট করব, সেই রেস্ট্রিকশনস আমি ইম্পোজ করতে পারি। তো এটা তো গেল একটা ব্যাপার। আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এটা হচ্ছে স্ক্রিন টাইম। মানে স্ক্রিন টাইম মানে সে কতক্ষণ ধরে মোবাইল দেখছে। তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্ক্রিন টাইমটা, মানে আমার ডিউরেশন, আরেকটা হচ্ছে কোয়ালিটি অফ দি প্রোডাক্ট, যে আমি কতক্ষণ ধরে দেখছি এবং কী কন্টেন্ট দেখছি। এবং একটা রিসার্চে দেখা গেছে, যারা বেশি পরিমাণ রিলস দেখে তারা শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তারা কোনো একটা জায়গাতে, প্রথম কথা রিল ইজ ভেরি শর্ট। মানে আমরা যখন একটা গল্পের বই পড়ি কী হয়, একটা 300 পাতার গল্পের বই পড়ছি, মানে আমি 300 নম্বর পাতায় গিয়ে বুঝতে পারছি গোটা গল্পটার কী হচ্ছে, বা সেটা একটা এন্ড করছি। সো ইটস এ লং টাইম উই আর স্পেন্ডিং অন দ্যাট। একটা রিসার্চে দেখা গেছে যে যারা রিলস বেশি দেখেন তারা একটু শর্ট টেম্পার্ড হন। তার কারণ হচ্ছে যে আমি তো খুব অল্প সময়ে জিনিসটা পুরো কন্টেন্টটা বুঝে যাচ্ছি। যখন আমরা একটা বই পড়ি তখন আমরা কি করি, যে একটা বড় অনেক পাতার বই, আমি লাস্ট পাতায় গিয়ে পর্যন্ত আমার সেই কনসেন্ট্রেশনটা থাকছে। কিন্তু একটা রিলের ক্ষেত্রে দিস কনসেন্ট্রেশন ইজ কনফাইন্ড আনটিল 30 সেকেন্ডস, 45 সেকেন্ডস ম্যাক্স টু ম্যাক্স। এবং এই রিলসগুলো যখন আমরা দেখছি, আমরা কি করি, একটা রিল দেখলাম 5 সেকেন্ড ইজ ভেরি বিগ, ভেরি বিগ টাইম। মানে আমরা 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু সেটাকে স্ক্রল করে চলে যাই পরের রিলে, যদি আমাদের পছন্দ না হলো। এবং পরের রিলে যে গেলাম, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আ ডিফারেন্ট সাবজেক্ট। তার মানে আমাদের ব্রেন সেলস সেটা কিন্তু রেজিস্টার করতে পারছে না কোনো একটা পার্টিকুলার টপিককে। তারা কন্টিনিউয়াস ডিফারেন্ট সাবজেক্টস দেখতে থাকছে। এতে যেটা হচ্ছে, আমাদের থট প্রসেসটা হ্যাম্পার করছে। আমরা যে একটা বিষয় নিয়ে ভাবি, সেই বিষয় নিয়ে কথা বলি, আজকে ধরো আমাদের এই বিষয়টা একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও বা একটা লম্বা ভিডিও, তার মানে কি, মানুষ সেটা নিয়ে ভাববে, এটা শুনবে, ভাববে, রিলেট করবে তাদের লাইফের সঙ্গে, যে হ্যাঁ আমার সাথেও তো এরকম হয়েছে, আমার অমুক রিলেটিভের সঙ্গেও তো এই ব্যাপারটা ঘটেছিল। তাহলে আমরা যদি এই সাবধানতাগুলো জানতাম, তাহলে তো আমাদের সাথে এগুলো হতো না। তারা নিজেরা সাবধান হওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা যদি ছোট ছোট জিনিস দেখতে থাকি, তাহলে যেটা সমস্যাটা যেটা হবে, সেটা হচ্ছে আমাদের থট প্রসেসটা চেঞ্জ হয়ে যাবে। ফলে এটা বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি রিল ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। বাচ্চাদের একেবারেই রিল দেখা উচিত নয়। ফলে এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড হচ্ছে, বাচ্চাদের কাছে, মানে এটা আমি কন্টেন্টের ব্যাপারে বললাম। এবারে এই রিলই তারা দেখে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। তার মানে যেটা হচ্ছে, সেটা হচ্ছে তাদের স্ক্রিন টাইম বাড়ার জন্য কি হচ্ছে, তাদের কনসেন্ট্রেশন লেভেল কমছে, শারীরিক পরিশ্রম একদম নেই, এবং তারা একদম ফিক্সড একটা জায়গায় বসে বা শুয়ে তারা বিষয়টাকে দেখতে থাকছে, তার সঙ্গে হেডফোন। ফলে কান ইজ ব্লকড, এবং অনেক সময় একটা লাউড মিউজিক বা এই ধরনের কিছু, সেগুলো কন্টিনিউয়াস আসতে থাকে। বা এই যে রিল চেঞ্জের সময়
হয়তো একটা রিলে এক রকমের পিচ অফ সাউন্ড, পরের রিলে দেখা গেল অনেক হাই পিচ অফ সাউন্ড। ডিফারেন্স অফ পিচ অফ সাউন্ডস আমাদের হিয়ারিংয়ের প্রবলেম করছে। সো অনেক রকমের সমস্যা, মানে সমস্যার সীমা নেই আর কি, সীমাহীন সমস্যা বাচ্চাদের জন্য। এগুলো আমরা কেউ বুঝি না। দ্বিতীয় প্রশ্ন আরেকটা যেটা, সেটা হচ্ছে আমরা নিজেরাই কিন্তু বাচ্চাদের ইনডিউস করছি ফর মোবাইল দেখবার জন্য। কারণ এখন বাবা মারা ঝক্কি নিতে পছন্দ করেন না। খাওয়াতে আমার প্রবলেম হচ্ছে, মোবাইলটা চালিয়ে দাও, তাহলে আরামসে খেয়ে নেবে, আমাকে আর 5 বার বকতে হবে না। ফলে বাবা মাই কিন্তু জিনিসটাকে প্রমোট করে যাচ্ছে, মোবাইল দেখো। মানে আমি তো কোনো একটা বিয়েবাড়িতে গিয়ে যে একটা টেবিলে বসি খেতে, সেখানে যদি 4টে বাচ্চা বসে, 4 জনেরই হাতে মোবাইল, এবং তারা কেউ কারোর খাওয়ার দিকে কোনো ইন্টারেস্ট নেই। তারা যে সাপ খাচ্ছে না, ব্যাঙ খাচ্ছে না, মাটি খাচ্ছে, সেটা তারা জানে না। কিছু একটা খাচ্ছে যেটা মায়ের হাত এসে তাদের মুখে গুজে দিচ্ছে, তারা চিবিয়ে যাচ্ছে এবং মোবাইল দেখে যাচ্ছে। এতে তাদের পুষ্টিগুণ তো লাগার কোনো ব্যাপারই নেই আর কি, সম্ভাবনাই নেই। ফলে আমরা একদমই কনসেন্ট্রেট করছি না অন হোয়াট উই আর ডুইং। বাচ্চারাও কনসেন্ট্রেট করছে না। তাদের যে খাবারের টেস্ট, এই যে বিষয়গুলো, যে 5 সেন্সেস দিয়ে আমরা তো যখন খাই তখন তো উই ইউজ আওয়ার 5 সেন্সেস, টাচ, আমাদের ঘ্রাণ, এগুলো তো সমস্ত ইউজ করি আমরা, চোখে দেখি। তো এইগুলো আমরা কোনোটাই বাচ্চারা ইউজ করছে না, যার জন্য তাদের বিভিন্ন বিষয়ের উপর একটা অনীহা। যেটা খুব মুখে ভালো লাগছে সেটাই ভালো লাগছে, বাকি একটাও ভালো লাগে না। অনেক ইস্যুস তৈরি হচ্ছে, মানে অনেক অ্যালায়েড ইস্যুস তৈরি হয়ে যাচ্ছে। এগুলো আমার আলোচনার বিষয় নয়, যদিও অনেকের আলোচনা থেকে আমি শুনে শিখেছি। এগুলো যারা সাইকিয়াট্রিস্টস, যারা চাইল্ড সাইকোলজি নিয়ে কাজ করেন, তারা এই বিষয়গুলো অনেক ভালো বলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের রেমেডি কী, মানে কিভাবে আমরা এগুলোকে ইয়ে করব। আমি সবসময় যেটা সাজেস্ট করি, বা অন্যরাও যারা এক্সপার্টস তারা যেগুলো যে সাজেস্ট করেন, যে বাচ্চাদেরকে বাড়ির কিছু ইম্পর্ট্যান্ট বিষয়, বিছানাটা তোলা, বিছানায় মশারি টাঙানো, মশারিটাকে ভাঁজ করা, বিছানা গোছানো, গাছে জল দেওয়া, বা কিছু কিছু গাছের পরিচর্যা। আমাদের 10টা গাছ আছে, 5টা গাছের দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হোক, যে এই 5টা গাছ আজ থেকে তোমার দায়িত্বে, এদের জল দেওয়া, পাতা করা, যা কিছু সার দেওয়া, সব তোমার দায়িত্ব। তাকে শিখিয়ে দেওয়া কাজগুলো। এবং পিরিয়ডিক্যালি কিছু কিছু কাজ সারা দিনের মধ্যে, সারা দিনে বাড়িতে যত কাজ রয়েছে তার সঙ্গে তার পড়াশুনো, এই কিছু রেসপন্সিবিলিটি তাদের যদি দিয়ে দেওয়া হয়, যে তুমি ওই কাজটা না করলে ওই কাজটা পড়ে থাকবে, কাজটা হবে না, গাছটা তুমি যত্ন না করলে গাছটা মরে যাবে। এবং তাদেরকে পিরিয়ডিক্যালি মনে করিয়ে দেওয়া যে এই দেখো তোমার কিন্তু ওই গাছের যত্নের টাইম হয়ে গেছে, তুমি ওটা করে ফেলো। তাতে কি হবে, তাতে তারা দে উইল ফিল দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি, যে আমরাও পরিবারের একজন, পরিবারের বেশ কিছু কাজ আমার ওপর দায়িত্ব ভার দেওয়া আছে। এটা 1। 2 নম্বর হচ্ছে তাদের স্ক্রিন টাইম অটোমেটিক্যালি কমে গেল। কারণ এই দায়িত্বটা যদি না দেওয়া হতো, তাহলে ওই সময়টা তারা মোবাইল দেখত। কারণ এখন খেলাধুলা বন্ধ। আগে আমরা পড়ে গিয়ে হাত পা ছুড়ে গেলেও বাড়িতে কেউ কিছু যায় আসতো না কারুর, তাতে আমরা কেউ মরে যাইনি। কিন্তু এখন যদি কারুর একটা ছোট্ট এইটুকুও ক্ষত হয়, সেখানে মানে তোলপাড় হয়ে যায়। তারপরে একটা ফেসবুকে পোস্ট হয় যে আজকে আমার বাচ্চার পড়ে গিয়েই হয়েছে। মানে স্টাইল অফ লাইফ হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। পার্সপেক্টিভগুলো চেঞ্জ হয়ে গেছে বাবা মায়েদের। আমরা তাদেরকে মাঠে খেলতে দিতে যেতে চাই না। আমরা সবসময় বলি ইটস দ্য আউট ওয়ার্ল্ড ইজ আনসেফ, কিন্তু আমরা তাদেরকে সেই জায়গাটাকে গিয়ে দখল করার জায়গাটা দিই না, যে তুমি যাও এক্সপ্লোর করো হোয়াট ইজ গোয়িং অন। এই জায়গাটা আমরা দিই না তাদেরকে। অথচ এক্সপেক্ট করি তারা খুব ভালো মানুষ হবেন, তারা দেশের ভবিষ্যৎ হবেন, এগুলো আমরা এক্সপেক্ট করি, কিন্তু আমরা সেই জায়গাটা তাদের দিই না। বিবেকানন্দও বলে গেছেন যে খেলাধুলা সবার আগে, শরীরচর্চাটা আগে করো, কিন্তু আমরা সেগুলো দিই না। ফলে বাচ্চাদের ক্ষেত্রে মোবাইল ইজ আ কার্স বেসিক্যালি। তাদের কাছে এটা একটা অভিশাপ, এবং আমরা, তাদের তো কোনো দোষ নেই। আজকে শুরুর দিন থেকে কার্টুন দেখিয়ে খাওয়াটা বাচ্চা তৈরি করেনি, বাচ্চার মা আর বাবাই তৈরি করেছেন। ফলে এখানে বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ নেই।
আয়নায় নিজেদের দেখা উচিত যে আমরা কিভাবে বাচ্চাদেরকে শুরু থেকে এই পদ্ধতিগুলোকে তৈরি করেছি। যে আমরা খেতে বসে মোবাইলটা হাতে ধরিয়ে দিলাম, তুই কার্টুন দেখ বাবা, আর আমি মুখে গুজে গুজে দিই, ঝামেলা নেই, আমি যা দেবো তাই খেয়ে নেবে। কোনো একদম পেট ভরে গেলে তখন বলবে মা আর খাবো না। কিন্তু এতে যে তার কতটা ক্ষতি হচ্ছে এটা আমরা কেউ কোনোদিনও ভাবি না। এবং ওই পয়েন্ট অফ টাইমে দেখা যাচ্ছে হয়তো আমি আরেকটা হাতে আমি নিজেই ফোনে ব্যস্ত, হয় রিল তৈরি করতে বা স্ক্রলিং করতে আমি ব্যস্ত। ফলে সেখানে আমি বাচ্চাদের কি বলবো, আপনি আচুরি ধর্ম পরের শিখাও। ফলে মানে দোষটা তো বাবা মায়েদের, বাচ্চাদের বিন্দুমাত্র দোষ দিই না। আচ্ছা, হঠাৎ করে সাইবার অ্যাটাক হলো, তো কোথায় কমপ্লেন জানাবো বা কি করব? হঠাৎ করে সাইবার অ্যাটাক হলো, ফার্স্ট রেমেডি হচ্ছে প্রথম 5 মিনিট কিচ্ছু করব না, মাথা ঠান্ডা করব। তার কারণ হচ্ছে আমরা প্রথম যেটা করে থাকি সেটা হচ্ছে উই গেট পারপ্লেক্সড, আমরা ঘাবড়ে যাই, ঘাবড়ে গিয়ে একটা ভুল নম্বরে ডায়াল করি, ডায়াল করে আবার গন্ডগোলে পড়ি। ফলে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে আগে উইল কুল ডাউন, আর নিজেদেরকে আগে কুল ডাউন করব, 5 মিনিট সময় দেব যে আচ্ছা ঠিক আছে কিছু হয়নি, দেখে নিচ্ছি, এই কনসেপ্টটা। এটা হচ্ছে ফার্স্ট 5 মিনিটস। সেকেন্ড হচ্ছে যদি আমার সাথে, আচ্ছা আমার সাথে সাইবার ক্রাইম কী কী হতে পারে, হয় আমার তথ্য যেতে পারে যেটা আমি বুঝতে পারবো না, আমার তথ্য চলে গেল, এবং ভারতবর্ষের মানুষ এতে আমার তথ্য গেলে আমি একটুও কনসার্ন নই। মানে আমি অনেককে বলেছি যে তুমি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন খেলছো সোশ্যাল মিডিয়া অ্যাপসে, ওই আমাকে মাধুরী দীক্ষিতের মতো দেখতে না শাহরুখ খানের মতো দেখতে, এগুলো আর কি। তো ওইগুলো যখন আমি খেলছি তখন আমার তথ্য চলে যাচ্ছে, কেউ না কেউ আমার ডেটাগুলোকে নিয়ে নিচ্ছে। তা আমি তাদেরকে বললাম যে তোমার ডেটা চলে যাচ্ছে, তুমি এগুলো খেলো না। বললো গেলে কি যায় আসে, আমার নামে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই। তার মানে ভারতবর্ষের মানুষ একটা বিষয় ভীষণ কনফিডেন্ট, সেটা হচ্ছে আমার ডেটা গেলে আমার কিছু যায় আসে না। এটা হচ্ছে একটা অদ্ভুত কনসেপশন। দ্বিতীয়ত হচ্ছে যে আমার অর্থ চলে গেল, যখন পয়সাটা চলে গেল তখন গায়ে লাগলো, তথ্য চলে গেলে গায়ে লাগে না। অর্থটা যখন চলে গেল তখন প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে 1930-তে কল করা। ফার্স্ট 1930-তে কল করা। যদি আমার কোনো মানে পেমেন্ট গেটওয়ে দিয়ে বা পেমেন্ট অ্যাপ্লিকেশানস, ইউপিআই অ্যাপ্লিকেশানস যেগুলো ফোনপে, গুগল পে, পেটিএমে যেগুলো আমরা নর্মালি ইউজ করি, অ্যামাজন পে, এয়ারটেল পেমেন্ট, এগুলো দিয়ে যদি আমার পয়সা যায়, তাহলে প্রথম করণীয় হচ্ছে সেই অ্যাপকে আগে রিপোর্ট করা রিগার্ডিং দ্যাট ট্রানজ্যাকশন। এটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে 1930-তে কমপ্লেন করা। 1930-তে কমপ্লেন করে আমি এন্টায়ার রিপোর্টিংটা করব, করলে আমার কাছে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে। যখন এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এলো, ওটা নিয়ে আমি লোকাল পুলিশ স্টেশনের কাছে যাব, লোকাল পুলিশ স্টেশন হোক বা লোকাল সাইবার পিএস হোক, আমি সেখানে যাব। সেখানে গিয়ে আমার বাকি যা যা কাগজপত্র, আমার ব্যাংকের ট্রানজ্যাকশন ডিটেলস, এই পুরো পার্টটাকে আমি সেখানে নথিভুক্ত করব। যখন এই পুরো ব্যাপারটা হয়ে গেল তখন আমার আর তখনই কিছু করণীয় নেই। যদি পরবর্তীকালে দেখা যায় যে পুট অন হোল্ড বলে আমার কাছে কিছু মেসেজ আসছে, বা ওই পার্টিকুলার যে অ্যাকনলেজমেন্ট নাম্বার সেটার এগেনস্টে কিছু পুট অন হোল্ডের মেসেজ আসছে, তখন সেগুলো নিয়ে পুলিশের সাথে যোগাযোগ করা এবং লোকাল কোর্ট থেকে সেই ব্যাপারে আইনজ্ঞের পরামর্শ নিয়ে ওই পয়সাটা রিফান্ডের জন্য একটা অর্ডার করাতে হয়। সেই অর্ডারটাকে করিয়ে নেওয়া, দিয়ে সেটা পুলিশের কাছে দিয়ে দেওয়া, পুলিশ উইল গিভ ইট টু দি ব্যাঙ্ক, ব্যাঙ্ক তখন ওই টাকাটা ফেরত করে দেবে যেটুকু টাকা অন হোল্ড হচ্ছে। এবার এখানে একটা খুব ক্রিটিক্যাল প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বহু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনি এমনি হোল্ড হয়ে গেল, কেননা সেটা কোনো না কোনোভাবে ফ্রডের সাথে কানেক্টেড অ্যাকাউন্ট। মানে আমি হয়তো ফ্রডস্টার, আপনার একটা মুদির দোকান আছে, এবারে আমি ফ্রডস্টার হয়ে আমি কারুর থেকে 1 লাখ টাকা ঝাড়লাম, ঝেড়ে আমি আপনার মুদির দোকান থেকে 1 কিলো চাল কিনলাম, দিয়ে সেখানে আমি ইউপিআইয়ে পেমেন্ট করলাম, তাহলে আপনার অ্যাকাউন্টটাও কিন্তু আমার ফ্রডের সাথে কানেক্টেড হয়ে গেল, এটা আপনি জানেন না।
আপনি তো চাল দিয়েছেন, তার বিনিময়ে পয়সা নিয়েছেন। হুম এই প্রবলেমটা এখন ভারতীয় লিগ্যাল সিস্টেমে খুব ক্রিটিক্যাল একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যে বহু মানুষের অ্যাকাউন্ট ফ্রিজড হয়ে যাচ্ছে, বহু মানুষের পয়সা ব্লক হয়ে যাচ্ছে, মানে সেই পয়সাগুলোকে লিয়েন করে দেওয়া হয়েছে, লিয়েন মার্ক করে দেওয়া হয়েছে, যে এতটা ডিসপিউটেড অ্যামাউন্ট লিয়েন করে দেওয়া হলো, বাকি টাকা ব্যবহার করা যাবে, ওই টাকাটা ইউজ করা যাবে না। এবং তারা জানেও, তারা কিন্তু কোনোভাবে কানেক্টেড নয়, তারা তো অন্য কোনো একটা ব্যবসা বা কিছু একটা ট্রানজ্যাকশন পেয়েছে, সেই ট্রানজ্যাকশনটা হয়তো ফ্রডের পরে 22 নম্বর ট্রানজ্যাকশন, এগুলোকে লেয়ার্স বলে। তো এই বিভিন্ন লেয়ার্সে এসে ওই ট্রানজ্যাকশনটা হয়েছে, এবং সেটাও এই অটোমেটেড লিগ্যাল সিস্টেমে, অটোমেটেড যে সিস্টেমটা 1930 যেটা মানে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের, সেই পোর্টালের অটোমেটেড সিস্টেমের জন্য এটা এই অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যাচ্ছে। এটা ডেফিনেটলি গভর্নমেন্ট কিছু একটা ভাবছেন এর সুরাহার জন্য। তো সেই সুরাহা যখন হবে তখন এই প্রবলেমটা মিটবে, তার আগে আমরা এই প্রবলেমটা আমাদের ফেস করতে হবে। এবং এমন বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো দেখা গেল একটা ভ্যালিড ট্রানজ্যাকশন, একজন ভদ্রলোক একটা রেপুটেড ইউনিভার্সিটিতে স্পিচ দিয়েছেন, তিনি প্রফেসর মানুষ, তিনি স্পিচ দিয়েছেন, সেই রেপুটেড ইউনিভার্সিটি থেকে তিনি একটা পেমেন্ট পেয়েছেন। হঠাৎ করে দেখেন সেই পার্টিকুলার পেমেন্টটাকে ডিসপিউট ট্রানজ্যাকশন মার্ক করে দেওয়া হলো কোনো একটা সাইবার ক্রাইম পিএস থেকে, এবং সেটা অন্য কোনো একটা স্টেটের পিএস থেকে। তাহলে সেই ইউনিভার্সিটির পয়সা কী করে ডিসপিউটেড পয়সা হয়? তার মানে ইউনিভার্সিটি ডেফিনেটলি অন্য কারোর একজনের থেকে অনলাইন পেমেন্ট নিয়েছিল, কোনো স্টুডেন্টের থেকে হোক, কারোর থেকে হোক অনলাইন পেমেন্ট নিয়েছে, সেই অনলাইন পেমেন্ট আবার সে হয়তো অন্য কারোর থেকে অনলাইন পেমেন্ট নিয়েছে, এইভাবে কানেক্টেড হয়ে গেছে। এবং মানে এই প্রবলেমটা একটা রিয়েলি একটা ক্রিটিক্যাল জায়গায় এসে দাঁড়িয়েছে, যে মানুষের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়া। মানে সাইবার ক্রাইম তো ঠিক আছে, পরবর্তীকালের এই হ্যারাসমেন্টগুলো ভয়ঙ্কর। আর একটা খুব ক্রিটিক্যাল প্রবলেম যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভাড়া নেওয়া। অ্যাকাউন্ট ভাড়া নেওয়ার ব্যাপারটা কি, আমি ফ্রডস্টার, তাহলে আমি তো আর পয়সাটা চুরি করে আমার নিজের অ্যাকাউন্টে রাখবো না, তো পুলিশ 1 সেকেন্ডে ধরে ফেলবে আমার। তাহলে এই কন্টিনিউয়াস এই ব্যাপারটা হোল্ড হয়ে যাচ্ছে, মানে এটা একটা খুব ক্রিটিক্যাল জায়গায় এই প্রবলেমটা এসে দাঁড়াচ্ছে। এবং এই জায়গাটা থেকে কীভাবে যে আমাদের সুরাহা হবে সেটা আমরাও জানি না। গভর্নমেন্ট শুড থিঙ্ক সামথিং। এআই এসে কতটা এনহ্যান্স করেছে সাইবার ক্রাইমকে? AI is using as a catalyst to the cyber crime. মানে যেরকম ক্যাটালিস্ট আছে না, অনুঘটক, AI হচ্ছে একটা অনুঘটক হিসেবে কাজ করেছে। কারণ আমরা বহু ধরনের ক্রাইম দেখতে পাচ্ছি, যে ক্রাইমগুলো আগে কী হতো, আগে ফ্রডস্টাররা তারা ভুল ইংরেজি লিখত, তারা যখন কনস্ট্রাকশন করছে একটা SMS, সেখানে ভুলভাল কনস্ট্রাকশন হচ্ছে, ইংলিশের কনস্ট্রাকশন। এখন তারা AI ফেলে সঠিক কনস্ট্রাকশন করছে। আমি বিষয়টাকে যদি একটা ChatGPT দিয়ে লিখি, তাতে ব্যাপারটা তাদের ভুল হচ্ছে না, সঠিক উত্তর হচ্ছে। তার মানে হচ্ছে কি, আমি ফ্রড করবার জন্য যে মেটেরিয়ালটা ব্যবহার করছি, সেটার মধ্যে আগে আমরা কি বলতাম, যে সেই মেটেরিয়ালের মধ্যে কোনো ফ্ল দেখতে পেলে বুঝবে যে এটা ভুল, কিছু পদ্ধতি বলা হতো। এখন সেরকম ফ্ল পাওয়া যাচ্ছে না, এখন সঠিক ইংরেজি লেখা হচ্ছে, ফলে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। মানে এরপরে ব্যাপারটা এতটা রিফাইন্ড যে কোনো একটা রিসেন্টলি এই জাস্ট আমার একজন ক্লায়েন্টের সাথে হলো, একটা খুব নামকরা কেক কোম্পানির, তার সাইট এত পারফেক্টলি সেটা ক্লোন করা আছে, মানে সেটাকে ডুপ্লিকেট করা আছে, এবং সেই সাইটে তাকে নিয়ে গিয়ে সেখানে 10 লক্ষ টাকার ওপরে পেমেন্ট হয়ে গেছে। মানে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য পেমেন্ট 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা প্লাস, তার থেকে সেই পেমেন্ট নিয়ে নেওয়া হয়েছে, মানে ফ্রডুলেন্ট অ্যামাউন্ট। এবারে সেটা এত পারফেক্ট, মানে ইভেন প্রতিটা পার্ট অফ দি অরিজিনাল ওয়েবসাইট সেটা একদম ডুপ্লিকেটেড, এক্স্যাক্টলি ডুপ্লিকেটেড। এগুলো একটা খুব ভালো AI ছাড়া তো পসিবল নয়। ফলে AI যে, দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যবহারটা কীভাবে করব। আমি যদি বিষয়টাকে খারাপভাবে ব্যবহার করি, তাহলে একটা ভালো বিষয়ও খারাপ হতে পারে।
হুম মানে আমার ইন্টেনশন ম্যাটার করছে। কিন্তু এআই সংক্রান্ত বিষয়গুলোতে ভারতবর্ষে একটা প্রপার আইন হওয়াটা খুব দরকার, যে যেভাবে এআই এর ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ আলটিমেটলি আইন তো ফর হিউম্যান, হুম মানুষ এবং সমাজের জন্যই তো আইন। ফলে মানুষের এটা বেসিক একটা প্রয়োজন যে এআই সংক্রান্ত ব্যাপারে একটা আইন দরকার, যে হাউ টু মডিউলেট দ্যাট। এবং সেই এআইগুলোকে ডেফিনেটলি, মানে এআই সফটওয়্যার যেগুলো লঞ্চ করছে সেগুলোকে ডেফিনেটলি একটা চেক অ্যান্ড ব্যালেন্সের থ্রু দিয়ে আসতে হবে। তারা কিভাবে ব্যবহার করছে, তারা কি রেজাল্ট দিচ্ছে, যারা সেই রেজাল্ট পাচ্ছে তারা কতটা সেটাকে অথেন্টিকেটেডলি ব্যবহার করছে, এই বিষয়গুলোর একটা কিছু চেক অ্যান্ড ব্যালেন্স তো দরকার বটেই। ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সের অভাব। কারণ একটা সাইট তৈরি হওয়া, সেই সাইটের কন্টেন্ট আপলোড করা, এটার জন্য তো কোনো অথরিটির পারমিশনেরও দরকার পড়ে না। যে যা খুশি লিখতে পারে, যে যা খুশি করতে পারে। পরবর্তীকালে খারাপ কিছু করলে তখন সেখানে না হয় একটা আমার সেটাকে অপরাধ বলে গ্রাহ্য করা হলো, কিন্তু খারাপটা করবার আগে কিন্তু কোনো চেক নেই, ব্যালেন্স নেই। ফলে এরম যদি একটা কিছু ব্যবস্থা করা যায়, সেটা ডেফিনেটলি যারা রিসার্চ করেন এই বিষয়গুলো নিয়ে তারা ভাববেন। তারা হয়তো এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই কোনো একটা এআই তৈরি করবেন, লোহা দিয়ে লোহা কাটবেন, তো সেটাও হতে পারে। এখন কি করবেন সেটা একেবারেই সরকারি মানে তাদের ভাবনার ব্যাপার। তোমার মতে কি মনে হচ্ছে সাইবার সিকিউরিটি ভবিষ্যতের দিকে কতটা স্ট্রং হওয়াটা দরকার, বা কতটা স্ট্রং দরকার হওয়া তো সবটাই স্ট্রং হওয়া দরকার, মানে কতটা হচ্ছে? কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আরও নড়বড়ে হচ্ছে। কারণ এআই এমন একটা বিষয়, যে বিষয়টা কোনো গোপন জিনিসকেই গোপন রাখবে না। তার কারণ হচ্ছে প্রচুর তথ্য নিতে হয় এআইকে। এআইকে প্রচুর তথ্য নিতে হয়, এই তথ্যগুলো দিয়েই কিন্তু সে একটা রেজাল্ট তৈরি করে। ফলে একটা বিষয় সংক্রান্ত যত ডেটা আসবে তত কিন্তু সেই বিষয় সংক্রান্ত এআই এর রেজাল্টটাও তত রিফাইন্ড হবে। ফলে সে যদি তথ্যগুলোকেই গোপন করে রাখলো, তাহলে তার সেই রিফাইনটা আসবে কী করে? ফলে তার স্বাভাবিক পদ্ধতিতেই সে তথ্য গোপন করতে পারছে না। ফলে ন্যাচারালি যেটা হবে সেটা হচ্ছে যে দে উইল টেক পারমিশনস এবং দে উইল ইউজ দ্যাট সিস্টেম। তারা এই ডেটাগুলোকে ব্যবহার করবে, এবং তার জন্য ডেটা প্রোটেকশন একটা কিন্তু মানে দ্য থিং ইজ ভেরি সিম্পল। তুমি পারমিশন নিয়ে নাও, তারপর তুমি যা খুশি করো। বিনা পারমিশনে তুমি যা খুশি করতে পারো না। এবার ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে কি এটা তো নর্মাল সিস্টেমই, তো আমরা সব কিছু দেখবেন অ্যালাউ করে যাই। আমরা দেখিও না যে কী পারমিশন কাকে কতটুকু দিচ্ছি। ফলে এই পারমিশন পাওয়া ব্যাপারটাও কিন্তু খুব মানে একটা ক্রিটিক্যাল জায়গায় চলে যাবে এরপরে। এবং এই সিস্টেম ইজ গোয়িং টু বি আ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। মানে এখনও পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাতে সাইবার ক্রাইম ইজ ডিফিকাল্ট। এর পরের পরিস্থিতি যেটা হবে সেটা হচ্ছে সাইবার সেফটি ইজ ইম্পসিবল হয়ে যাবে। মানে এখন ডিফিকাল্ট আছে, পরে ইম্পসিবল হবে যদি না আমরা সচেতন হই। এবং আমাদের সচেতনতা ছাড়া কিন্তু ফার্স্ট যে বিষয়টা বললাম, সচেতনতাই হচ্ছে সুরক্ষার একমাত্র চাবিকাঠি। ফলে বিনা সচেতনতায় আমাদের কিচ্ছু করা যাবে না, নাথিং, নো অপশন, নো সেকেন্ড অপশন, মানে দেয়ার ইজ নো প্ল্যান বি। এই হচ্ছে সাইবার সিকিউরিটি। থ্যাংক ইউ রাজশিদা। অনেক কিছু জানলাম অ্যাকচুয়ালি, বেসিক কোয়েশ্চেন্স, বাট এগুলোরই উত্তর হয়তো আমরা কোথাও জানি না। তো আজকে পডকাস্টটা দেখার পরে আই থিঙ্ক অনেক কিছু তোমার আমি আগের পডকাস্টও দেখেছি, বাট তুমি এটাতে একদম ফ্ললেস এবং সম্পূর্ণ অন্যভাবে সমস্ত উত্তরগুলো দিয়েছো। এটা আমার খুব ভালো লেগেছে। আই থিঙ্ক অনেকের বেসিক কোয়েশ্চেনগুলো তো ক্লিয়ার হবেই, এবং অনেক কিছু জানা ছিল না সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস বুঝতে পারলাম যে নিজেদের সচেতনতা ছাড়া এটাতে প্রতিরোধ করা কখনোই পসিবল নয়। মানে মানুষকে ট্রেন্ড হতে হবে অ্যাবাউট সাইবার সেফটি। দরকার হলে আপনারা ট্রেনিং নিন, আমাদেরও ইনস্টিটিউশন রয়েছে, সেখানে আপনারা ট্রেনিং নিন। সাধারণ মানুষকে শেখানোর জন্য অপশানস আছে, সেই অপশানসে আপনারা আসতে পারেন। আমাদের ওয়েব লিঙ্ক দিয়ে দেবে ডিসক্রিপশনে, সো দ্যাট পিপল গেটস বেনিফিটেড। এমনকি যেটা বললাম cybercrime.gov.in যে সাইটটা,
যেটা সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, সেখানেও কিন্তু অনেক ভিডিওস দেওয়া রয়েছে, যে ভিডিওগুলো ইম্পর্টেন্ট। সাইবার দোস্ত ফলো করা যেতে পারে, ওকে, সেটাও ফলো করলে সেখানে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। বাট ট্রেনিং ইজ মাস্ট। বিনা ট্রেনিংয়ে হ্যান্ডেল করা যাবে না সিচুয়েশন, এটা একদম ধ্রুব সত্য, সূর্য পূর্ব দিকে ওঠের মতো সত্য। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আজকের পডকাস্টটা এখানে। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ।